কি বলছেন আপনি? মেয়েটা আপনার সঙ্গে এত বড় প্রতারণা করেছে, আর কিছুদিন আগে আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেটাও আপনার? হ্যাঁ, সে অভাগাটা আমিই ছিলাম। আর সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি নিজেই জীবন শেষ করে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ভাগ্যক্রমে হয়তো বেঁচে গেছি। এসব আর বলবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। যা হারিয়েছেন হয়তো তার চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমি হয়তো এখন আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, কিন্তু আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি আমার কাছ থেকে পাবেন। আপনার প্রতি একজন স্ত্রী হিসেবে যে দায়িত্বগুলো আমার, সেগুলো আমি পালন করব। আপনার যতদিন সময় লাগে আপনার ভালোবাসার মানুষটাকে খুঁজে নিতে, আপনি সেই সময়টুকু নিন। ততদিন আমি কখনো আপনার কাছে ভালোবাসার অধিকার নিয়ে আসবো না। আর একটা কথা, আপনার অনুমতি ছাড়া আপনার শরীরে কখনো স্পর্শ করব না। যদি কোনোদিন মনে হয় আপনার ভালোবাসার মানুষকে আর ফিরে পাবেন না এবং আমাদের এই সংসারটাকে নতুন করে শুরু করা উচিত, সেদিন শুধু আমাকে বলবেন। আপনার নিচে শোয়ার দরকার নেই, মাঝখানে একটা কোলবালিশ রেখে আপনি এক পাশে, আমি অন্য পাশে শুয়ে থাকবো। আপনি আমাকে এতটুকু বিশ্বাস করছেন? আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করবেন না। আপনার এটা আমার বিশ্বাস। আপনি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আপনার অধিকার আদায় করতে চান, তাহলে আমার কিছু করার থাকবে না। কাউকে বলতেও পারবো না, প্রতিবাদও করতে পারবো না, কারণ সমাজের চোখে আপনি আমার স্বামী। কিন্তু আপনার কথা আর আপনার আচরণে আমি বুঝেছি আপনি কখনো এমনটা করবেন না। তাই আসুন, উপরে শুয়ে পড়ুন। মেঘের কথাগুলো আকাশের হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগার ঢেউ তুলল। সে আর কিছু বলল না, চুপচাপ বিছানায় উঠে মাঝখানে একটা কোলবালিশ রেখে এক পাশে শুয়ে পড়ল। অন্য পাশে মেঘ নিঃশব্দে শুয়ে রইল। কিছুক্ষণ পর মেঘ আস্তে করে বলল, আমি কাল আলমারির এক পাশ খালি করে দেব। আপনার কাপড় চোপড় আর জিনিসপত্র এক পাশে রেখে দিবেন। আকাশ চোখ বন্ধ করে নাকের সুরে ছোট্ট করে বলল। আচ্ছা। ঘরটা আবার নীরব হয়ে গেল। মাঝখানে একটি কোলবালিশ, দুদিকে দুই মানুষ, দুজনের বুকে দুটি আলাদা ভালোবাসার গল্প। অথচ ভাগ্যের অদৃশ্য সুতোয় তারা যে একই গল্পের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে, তা তখনও কেউ জানে না। মেঘ এক পাশে শুয়ে নিঃশব্দে ছাদের দিকে তাকিয়ে রইল। চোখের পাতা ভারী হয়ে এলেও ঘুম আসছিল না। কিছুক্ষণ আগের আকাশের কথাগুলো বারবার তার মনে পড়ছিল, আর মনে মনে বলছিল, একটা মানুষ তার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসলে নিজের জীবনের এত বড় একটা সত্য লুকিয়ে রাখতে পারে। শুধু তাকে হারানোর ভয়ে নিজের রিপোর্ট পর্যন্ত বদলে ফেলতে পারে, অথচ সেই মানুষটি শেষ পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল। মেঘের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মনে হলো আকাশের জায়গায় সে থাকলে হয়তো এত বড় আঘাত সহ্য করতে পারতো না। অন্যদিকে আকাশও ঘুমিয়ে পড়ার আগে মনে মনে ভাবছিল, অনন্যা তার ভালোবাসাকে পায়ের নিচে পিষে দিয়ে চলে গেছে, তার সম্মানটুকু কেড়ে নিয়েছে। অথচ মেঘ, সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে নিজের জীবনটাই যেন পাগলামির অন্ধকারে হারিয়ে ফেলেছিল। দুজন মানুষ, দুটো আলাদা গল্প, কিন্তু কষ্টের ভাষাটা যেন একই। এইসব ভাবতে ভাবতেই একসময় দুজনের চোখে ঘুম নেমে এলো। অন্যদিকের অনেক দিন পর মেঘ এমন শান্তিতে ঘুমালো। কেন এত শান্তি লাগছে তার উত্তর মেঘ নিজেও জানতো না। সকালে স্নিগ্ধ আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছিল। দূরে পাখির ডাক, বাইরে মানুষের ব্যস্ত কোলাহল, সব মিলিয়ে নতুন একটা দিনের শুরু। সেই শব্দেই মেঘের ঘুম ভাঙল। চোখ মেলাতেই প্রথম যে দৃশ্যটা তার চোখে পড়ল তা হলো পাশে ঘুমিয়ে থাকা আবরারের মুখ। ঘুমন্ত মানুষটার মুখে অদ্ভুত এক সরলতা। মেঘ কিছুক্ষণ তাকিয়ে রইল। বুকের কোথাও যেন অজানা এক মায়া জমল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নিচে এসে দেখলো আসলাম চৌধুরী পত্রিকা হাতে বসে আছে। মেয়েকে দেখে তিনি ইশারায় পাশে ডাকলেন। মেঘ বাবার পাশে গিয়ে বসতেই আসলাম চৌধুরী স্নেহভরা কণ্ঠে বললেন, বিয়ে করেছিস গতকাল, আর কয়েকটা দিন যেতে দে, তারপর তুই আমার অফিসটা সামলাবি। আরে আমারও তো বয়স হচ্ছে মা, সবকিছু তো আর আগের মতো ভালো লাগে না। মেঘ বাবার দিকে তাকিয়ে মৃদু হাসলো। বাবা, আমি কি এসব পারবো? আমার মাথায় কি এত বড় বড় কাজ ঢুকবে? আসলাম চৌধুরী মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, একটা সময় আমিও এসব পারতাম না মা, আমিও শিখেছি সময় নিয়ে ধৈর্য ধরে। তুইও পারবি, শুধু নিজের ওপর বিশ্বাস রাখবি। মেঘ আবার একটু স্বাভাবিক হাসলো। সমস্যা নেই বাবা, আর কিছুদিন যাক, তারপর আস্তে আস্তে অফিসে জয়েন করব। মেয়ের মুখে এই কথাটা শুনে আসলাম চৌধুরীর মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর হঠাৎ তিনি চারিদিকে তাকিয়ে বললেন, তা জামাই কই, এখনো ঘুমাচ্ছে? মেঘের ঠোঁটে অজান্তেই হালকা হাসি ফুটল। হ্যাঁ বাবা, তোমাদের জামাই এখনো ঘুমাচ্ছে, ওঠেনি।
যাও, জামাইকে তুলে নিয়ে এসে দুজনে নাস্তা করে নাও। মেঘ সেখান থেকে উঠে সিঁড়ির দিকে পা বাড়ালো, কিন্তু কয়েক ধাপ উঠতেই তার চোখের কোণে পানি জমে উঠল। বাবার সামনে এতক্ষণ যে হাসিটা সে ধরে রেখেছিল সেটা ছিল নিছক অভিনয়। বুকের ভেতরের কষ্টটা সে বাবাকে দেখাতে চায়নি। মনে মনে বলল, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বোধহয় নিজের ভেতরের কান্নাটাকে চেপে রেখে আপন মানুষগুলোর সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকা। কিছুক্ষণ পর মেঘের ডাকে আকাশের ঘুম ভাঙলো। আকাশ ফ্রেশ হয়ে নিচে এলো। দুজন পাশাপাশি বসে নাস্তা করলো। এরপর আকাশ তার আগের ঘর থেকে নিজের সব কাপড় চোপড় নিয়ে মেঘের সঙ্গে যে ঘরে থাকছে সেখানে এসে সবকিছু গুছিয়ে রাখতে লাগলো। কাপড় গুছাতে গুছাতে হঠাৎ তার চোখ আটকে গেল সেই পুরনো মোবাইলটার দিকে, যে মোবাইলটার সঙ্গে তার জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে। অনন্যা তাকে নিয়ে যাওয়ার পর যে নতুন মোবাইল কিনে দিয়েছিল সেটি এক পাশে পড়েছিল। আকাশ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর কোনো কথা না বলে পুরনো মোবাইলটা খুব যত্ন করে এক পাশে রেখে দিল। সময় নিজের নিয়মেই এগিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল একটি সপ্তাহ। সেদিন মেঘের অফিসের প্রথম দিন। একই গাড়িতে মেঘ আর আকাশ অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। বাধ্য হয়ে দুজন গাড়ি থেকে নেমে অন্য কোনো যানবাহনের খোঁজ করতে লাগলো। ঠিক তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলে মেয়ের চোখ আকাশের দিকে পড়ল। তাদের একজন বন্ধুকে ইশারা করে হেসে বলল, আরে দেখ দোস্ত, এটাই সেই ছেলেটা না যার স্ত্রী তাকে হিজড়া আর পুরুষত্বহীন বলে ডিভোর্স দিয়েছিল? পাশ থেকে আরেকজন সঙ্গে সঙ্গে হেসে উঠল। হা হা হা, এই ছেলেটাই তো সে ভাইরাল হওয়া পুরুষহীন হিজড়া। কথাগুলো আকাশের কানে পৌঁছাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো বিষমাখা উত্তপ্ত কোনো তীব্র তীর এসে সরাসরি তার কানের ভেতর দিয়ে হৃদয়টাকে বিদ্ধ করছে। পুরনো অপমানের ক্ষত যেন এক মুহূর্তে আবার রক্তাক্ত হয়ে উঠল। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মুখ দেখে মনে হচ্ছিল আর একটু হলেই হয়তো চোখের পানি আটকে রাখতে পারবে না। কিন্তু আকাশের চেয়েও বেশি কষ্ট পেল মেঘ। সে অসহায় চোখে আকাশের মুখের দিকে তাকিয়ে রইল। নিজের ভেতরের প্রশ্ন জাগলো, লোকগুলো এই মানুষটাকে আপন করছে, অথচ সেই অপমান আমার নিজের কেন মনে হচ্ছে? তার কষ্টে আমার বুকটা এইভাবে ভারী হয়ে আসছে কেন? মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত একটা সিএনজি ঠিক করে আকাশের হাতটা ধরে তাকে ভেতরে বসিয়ে দিল। তারপর নিজেও পাশে বসে পড়ল। আকাশ অবাক চোখে মেঘের দিকে তাকালো। সিএনজি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। রাস্তার ভিড় পেছনে পড়ে রইল, কিন্তু সেই অপমানের শব্দগুলো যেন আকাশের মাথার ভেতর থেকে আর বের হলো না। অবশেষে তারা অফিসে পৌঁছালো। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আসলাম চৌধুরী। তিনি সেদিন বিশেষভাবে সব স্টাফকে নিয়ে একটি বোর্ড মিটিং ডেকেছিলেন। সবাই আসন গ্রহণ করার পর আসলাম চৌধুরী উঠে দাঁড়ালেন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের মিটিংটা একটা বিশেষ কারণে ডাকা হয়েছে। আপনারা সবাই এতদিন যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আশা করি ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি একটু থেমে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে সাইরা তাবাসুম মেঘ চৌধুরী আজ থেকে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবে। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তাকেও ঠিক একইভাবে সহযোগিতা করবেন। আমি চাই আমার অনুপস্থিতিতেও এই প্রতিষ্ঠানটা আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় একইভাবে এগিয়ে যাক। কথা শেষ করে তিনি মেঘকে নিয়ে অফিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিতে শুরু করলেন। একে একে দায়িত্ব, কাজের ধরন, বিভিন্ন বিভাগের কার্যক্রম সবকিছু মেঘকে বুঝিয়ে দিলেন। সবশেষে আসলাম চৌধুরী আকাশের দিকে তাকিয়ে বললেন, আবরার, তুমি মেঘকে তোমার সাধ্যমতো সাহায্য করবে। নতুন পরিবেশে ওর অনেক কিছুই শিখতে হবে। আকাশ মেঘের দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, জি আঙ্কেল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। মেঘও চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর আবারও সেই অদ্ভুত অনুভূতিটা জেগে উঠল। কেন জানি এই মানুষটার পাশে দাঁড়ালে তার মনে হয় সে একা নয়। তার বুকের ভেতর কষ্টগুলো তখন কেন জানি অদৃশ্য হয়ে যায়। সারাদিনের কর্মব্যস্ততার ভিড়ে মেঘের বুকের ভেতরের হাহাকারটা কিছু সময়ের জন্য চাপা পড়েছিল। কাজের ব্যস্ততা, অফিসের দায়িত্ব, মানুষের সঙ্গে কথাবার্তা সবকিছু মিলিয়ে নিজের কষ্টটাকে ভুলে থাকার একটা সুযোগ পেয়েছিল সে। কিন্তু আকাশের অবস্থা ছিল অন্যরকম। মানুষের কৌতুক, তাচ্ছিল্য আর কটু কথাগুলো সারাদিন তার বুকের ভেতর ছুরির মতো বিঁধেছিল। একজন পুরুষ চাইলেও হাজার মানুষের সামনে নিজের কান্না প্রকাশ করতে পারে না, তাই মুখে নীরবতা রেখে বুকের ভেতরে সবকিছু জমিয়ে রেখেছিল আকাশ।
রাতে দুজন বাড়ি ফিরে নীরবে খাওয়া দাওয়া শেষ করলো। এরপর আকাশ কারোর সঙ্গে কোনো কথা না বলে ধীরে ধীরে ছাদের দিকে উঠে গেল। ছাদে পৌঁছেই এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা আর ধরে রাখতে পারল না। অঝোর ধারায় চোখের পানি ঝরতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি? একজন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে নিজের সব কিছু হারিয়েছি। পরিবার হারিয়েছি, ভালোবাসা হারিয়েছি, নিজের সম্মানটুকু হারিয়েছি। অথচ সেই মানুষটি আমাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দিল যে আজ প্রতিনিয়ত মানুষের কাছে আমাকে অপমানিত হতে হয়। আমি আর কতদিন এভাবে বেঁচে থাকবো আল্লাহ? কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মেঘের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে নিজেও জানতো না কখন আকাশকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কান্না দেখে মেঘের চোখের কোনো ভিজে গেল। মেঘ মনে মনে বলল, আমি জানি আপনি যে অপমানটা বুকের মধ্যে নিয়ে প্রতিদিন বেঁচে আছেন, চাইলে হয়তো আমি সেই অপমানের জবাব দিতে পারি, চাইলে মানুষের মুখ বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি চাইলেও আপনাকে আপনার প্রাপ্য অধিকার দিতে পারছি না, কারণ আমার হৃদয়ে এখনো আমার সেই আকাশ বেঁচে আছে। তার পেছনে দাঁড়িয়ে থাকা মেঘেরও একই অবস্থা। দুজন মানুষ একে অপরকে চিনতে পারছে না, অথচ তাদের হৃদয় যেন বহু আগেই একে অপরকে চিনে ফেলেছে। মেঘ ধীরে ধীরে আকাশের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি আমাকে ক্ষমা করবেন। হয়তো আমি চাইলেই আপনার অপমানগুলোর জবাব দিতে পারতাম, মানুষের সামনে দাঁড়িয়ে আপনার সম্মানটা ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাইলেও আপনাকে আপনার প্রাপ্য অধিকারটা দিতে পারছি না। আকাশ চোখের পানি মুছে মৃদু হাসল। ধন্যবাদ মেঘ, অন্তত আমার জন্য এতটুকু চিন্তা তো করছেন। কিন্তু যার চিন্তা করার কথা ছিল সে তো আমার সম্মানটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চলে গেছে। মেঘ আর কিছু বলল না। দুজন নীরবে ছাদ থেকে নেমে নিজেদের ঘরে ফিরে গেল। বিছানার মাঝখানে সেই কোলবালিশটা রেখে দুজন পাশাপাশি শুয়ে পড়ল। অথচ একই বিছানায় থেকেও তাদের মাঝখানে যেন আকাশ আর জমিনের দূরত্ব। এভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল। আকাশ যখনই বাইরে বের হতো, মানুষের কটু কথা তার কানে ভেসে আসতো। কেউ আড়ালে হাসতো, কেউ সামনে ইঙ্গিত করত, কেউ আবার পুরনো ভিডিওর কথা তুলে তাকে অপমান করত। প্রতিবারই আকাশ নীরবে মাথা নিচু করে চলে যেত। একদিন অফিসের কাজ শেষ করে মেঘ গাড়ির কাছে এসে বলল, একটু শপিং করতে যাব, আপনি আমার সঙ্গে যাবেন? আকাশ মুচকি হেসে বলল, চলুন, আপনাকে তো আর একা ছাড়া যাবে না। দুজন একটা শপিং মলে গেল। মেঘ নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনছিল, আকাশ নীরবে পাশে হাঁটছিল। ঠিক তখনই হঠাৎ আকাশের চোখ পড়ল পরিচিত কয়েকজন মানুষের উপর। তার বুক কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে তার পুরনো বন্ধু রাসেল, সেই রাসেল যাকে একদিন অনন্যার বিরুদ্ধে কথা বলার অপরাধে আকাশ ভুল বুঝে আঘাত করেছিল। আকাশ আর নিজেকে সামলাতে পারল না, এগিয়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। সেদিন তোকে ভুল বুঝেছিলাম, তোর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। রাসেল নিজেকে ছাড়িয়ে নিয়ে কঠিন চোখে তাকালো। তোকে আমি কখনো ক্ষমা করব না, তবে একটা কথা আজ বলে রাখি, অনন্যা তোর সত্যিকারে ভালোবাসা ছিল না। আকাশ থমকে গেল। রাসেল একটু কাছে এসে নিচু গলায় বলল, আমি অনন্যার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তোর সঙ্গে যে মেয়েটা ফোনে কথা বলতো সে অনন্যা ছিল না। আকাশের বুকের ভেতর যেন বজ্রপাত হলো। রাসেল বলল, অনন্যা অন্য একজনের ফোন চুরি করে তোর সঙ্গে সেই সম্পর্ক তৈরি করেছিল। আকাশের পায়ের নিচে মাটি যেন হঠাৎ সরে গেল। শরীর কেঁপে উঠল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। কাপা কণ্ঠে সে বলল, তাহলে এতদিন আমি একজন বেঈমান মানুষের সঙ্গে বসবাস করেছি? তাহলে আমার আসল মেঘ কে? রাসেল মাথা নাড়ল। জানি না মেয়েটা আসল নাম সত্যিই মেঘ কি না, সেটাও নিশ্চিত নয়, তবে আমি অনেকভাবে চেষ্টা করছি অনন্যার কাছ থেকে সত্যিটা বের করতে। সে কিছুই বলেনি, শুধু এটুকু বুঝেছি তোর কষ্টে সে হয়তো আরও আনন্দ পায়। আকাশ হতবিহ্বল হয়ে বলল, আমি অনন্যার সঙ্গে একবার দেখা করে এ ব্যাপারে জিজ্ঞাসা করব। রাসেল তৎক্ষণাৎ বলল, দেখ, এমনিতেই পুরো দেশের মানুষের কাছে তোকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। তোর ভিডিও ভাইরাল হওয়ার কারণে রাস্তাঘাটে মানুষ তোকে অপমান করে। এখন তুই তার কাছে গিয়ে এসব জানতে চাইলে সে সত্যিটা বলবে এমন নিশ্চয়তা নেই, বরং তোকে আরও অপমান করতে পারে। ঠিক তখনই পেছন থেকে মেঘের কণ্ঠ ভেসে এলো, আমার কেনাকাটা হয়ে গেছে, এখন চলুন। রাসেল ঘুরে মেঘের দিকে তাকালো। অপরিচিত মুখ। কিছুক্ষণ অবাক হয়ে থাকার পর আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কে রে? ওনাকে তো চিনলাম না, আমাদের ব্যাচেরও তো না। আকাশ কিছু বলার আগেই মেঘ শান্ত গলায় বলল, আমি ওনার স্ত্রী।
রাসেল যেন কথাটা শুনে মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তারপর আকাশের দিকে একবার তাকালো। তার চোখে তখন বিস্ময়, কৌতূহল আর অজস্র অমীমাংসিত প্রশ্ন। কোনো কথা না বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আকাশ ও মেঘের পাশে এসে দাঁড়ালো, কিন্তু তার মাথার ভেতর তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনন্যা যদি তার সত্যিকারে ভালোবাসা না হয়ে থাকে, যদি অনন্যায় তার জীবনে সেই মানুষ না হয়, তাহলে তার সত্যিকারের মেঘ কোথায়? কোথায় আছে সেই মেয়েটা যার কণ্ঠ একদিন তার হৃদয় স্পন্দন বদলে দিয়েছিল? কেমন আছে সে? বেঁচে আছে তো, নাকি আকাশের মতোই কোনো অন্ধকার ঘরে বসে আজও তার হারিয়ে যাওয়া ভালোবাসার অপেক্ষা করছে? আকাশের জীবনে যেন নতুন করে আরেকটি কষ্টের অধ্যায় যুক্ত হলো। এতদিন যাকে নিজের সত্যিকারের ভালোবাসার মানুষ ভেবে পরিবার, আত্মীয় স্বজন, এমনকি নিজের আপনজনদের ছেড়ে দিয়েছিল, যার সঙ্গে 2 বছর সংসার করেছিল, শেষ পর্যন্ত জানতে পারলো সে অনন্যাই তার জীবনের সত্যিকারের ভালোবাসা ছিল না, বরং তার আসল ভালোবাসার মানুষটি ছিল সম্পূর্ণ অচেনা কেউ। এই সত্যটা আকাশকে ভেতর থেকে আরো ভেঙে চুরমার করে দিল। তারপরও সময় থেমে থাকেনি। দেখতে দেখতে আরো 1টি মাস কেটে গেল। আকাশ প্রতিদিন নিজের ভেতরের ভাঙ্গনটাকে বুকের গভীরে লুকিয়ে রাখত। মেঘের সামনে কখনো তার কষ্ট প্রকাশ করতো না। অদ্ভুত ব্যাপার হলো, মেঘ পাশে থাকলেই তার বুকের ভেতরের অস্থিরতাটা কিছুটা শান্ত হয়ে আসতো। মনে হতো সমস্ত পৃথিবী তাকে যতই তুচ্ছ করুক, এই মানুষটার পাশে দাঁড়ালে অত্যন্ত কিছুক্ষণের জন্য সে নিজের অস্তিত্বটা অনুভব করতে পারে। একই অনুভূতি ছিল মেঘেরও। আকাশ কাছে থাকলে তার বুকের ভেতর অকারণে এক ধরনের শান্তি নেমে আসতো, যদিও সেই অনুভূতির কারণ সে নিজেও বুঝতে পারত না। একদিন আসলাম চৌধুরী মেঘকে ডেকে বললেন, মেঘ, আবরারকে সঙ্গে নিয়ে তুই আজ ডাক্তার আঙ্কেলের বাসায় যাবি। ওখানে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। তোরা স্বামী স্ত্রী একসঙ্গে গিয়ে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করবি। বাবার মুখের উপর না বলার সাহস মেঘের কখনোই ছিল না। বাবাকে সে ভীষণ ভালোবাসতো, তাই মৃদু হেসে বলল, আচ্ছা বাবা, আমরা রেডি হয়ে বের হয়ে যাব, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর মেঘ নিজের ঘরে ফিরে এসে আকাশকে বলল, আপনার আপনি রেডি হয়ে নিন, আমাদের একটা অনুষ্ঠানে যেতে হবে, পারিবারিক অনুষ্ঠান। আকাশ বেশি কিছু জিজ্ঞেস করলো না, চুপচাপ তৈরি হয়ে মেঘের সঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা অনুষ্ঠানের বাড়িতে পৌঁছালো। বাড়িটা আলোয় ঝলমল করছে, চারপাশের মানুষের আনাগোনা, হাসি, আনন্দ আর জন্মদিনের আয়োজন। কিন্তু এই আনন্দের ভিড়ে দাঁড়িয়ে আকাশের ভেতরটা ছিল অদ্ভুত রকম নিঃশব্দ। মেঘের পারিবারিক ডাক্তার আকাশকে দেখে অবাক হয়ে এগিয়ে এলেন। কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আরে মিস্টার আবরার, আমি তো আপনাকে খুঁজছিলাম। সেদিন আপনার অনুরোধে আমি সেই রিপোর্টটা পরিবর্তন করেছিলাম। এরপর সোশ্যাল মিডিয়া আপনার ব্যাপারে যা দেখেছি, সত্যি বলছি খুব কষ্ট পেয়েছি। কথাগুলো শুনে মেঘের বুকটা কেঁপে উঠল। আকাশ তাকে কোনো মিথ্যা কথা বলেনি, এটা আরো একবার স্পষ্ট হয়ে গেল তার কাছে। কিন্তু আকাশ কিছু বলল না, শুধু মৃদু হেসে মাথা নাড়ল। এরপর শুরু হলো জন্মদিনের অনুষ্ঠান। চারপাশের হাসি, গল্প আর আনন্দের আয়োজন চলছিল। আকাশও নীরবে এক পাশে দাঁড়িয়েছিল। সে জানতো না এই কয়েক মুহূর্তের মধ্যেই আবারও তার পুরনো ক্ষতটাকে কেউ প্রকাশ্যে ছিঁড়ে দিতে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো, হালে দোস্ত, এটাই সেই ছেলেটা না যে নাকি পুরুষত্বহীন, যার স্ত্রী নাকি তাকে বুকের ওপর লাথি মেরে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল? কথাটা শুনে পাশের কয়েকজন মেয়ে মুখ চাওয়াচাওয়ি করে হাসতে লাগলো। জন্মদিনের মূল আকর্ষণ মাহি কথাটা শুনে আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দোস্ত, এই ছেলেটা তো। কিন্তু আমার বার্থডে পার্টিতে একজন হিজড়া পুরুষত্বহীন মানুষকে কে দাওয়াত করলো? তার কথার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন বান্ধবী এগিয়ে এসে একসঙ্গে দাঁড়ালো। তাদের মুখে কৌতূহলের চেয়ে তাচ্ছিল্যই বেশি। একজন বলল, শুনেছি লোকটা নাকি প্রতারণা করে বিয়ে করেছিল, পরে বিয়ের পর বাচ্চা কাচ্চা না হওয়ায় নাকি জানতে পারে সে পুরুষত্বহীন। আরেকজন হেসে বলল, তাই তো, তার স্ত্রীও তাকে ছেড়ে দিয়েছে। কথাগুলো তখনও আকাশের কানে পৌঁছায়নি। সে একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু মেঘের কানে প্রতিটি শব্দ স্পষ্টভাবে পৌঁছে যাচ্ছিল। মেঘ স্থির হয়ে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখের সামনে যেন ধীরে ধীরে আকাশে সেই সমস্ত রাত ভেসে উঠল। ছাদের উপর দাঁড়িয়ে অঝরে কান্না করা মানুষটা, মানুষের অপমান সহ্য করে চুপ করে থাকা মানুষটা, নিজের কষ্ট কাউকে না জানিয়ে প্রতিদিন স্বাভাবিক থাকার অভিনয় করা মানুষটা। আর আজ
সেই মানুষটাকেই আবারও কিছু মানুষ হাসির পাত্র বানিয়ে দাঁড় করিয়েছে। মেঘের চোখের মনি ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। তার শরীরের প্রতিটি শিরায় যেন রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। এতদিন নিজের কষ্ট, নিজের ভালোবাসা, নিজের ভাঙা হৃদয় সবকিছু সে চেপে রেখেছিল, কিন্তু আকাশকে এভাবে অপমানিত হতে দেখে তার ভেতরে যেন জমে থাকা আগুন হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল। মাহি ও তার বান্ধবীরা এবার সরাসরি আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। মাহি ঠোঁটে বিদ্রুপের হাসি টেনে বলল, এই আপনি সেই লোক না, যে পুরুষত্বহীন সেই হিজড়া যাকে তার স্ত্রীর ডিভোর্স দিয়ে চলে গেছে? আকাশের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। মাহি আবারও বলল, আপনাকে আমার বার্থডে অনুষ্ঠানে কে দাওয়াত করেছে, নাকি বিন ভুলাইয়ে চলে এসেছেন? এক মুহূর্তে আকাশের পায়ের নিচের মাটি যেন সরে গেল। মনে হলো কেউ তার গালে সবার সামনে জোরে একটি জোতার বাড়ি দিয়েছে। মুখটা গরম হয়ে উঠল, মাথা নিচু হয়ে গেল, শরীরের প্রতিটি অঙ্গ কেঁপে উঠল। অপমানের কষ্ট যে কতটা গভীর হতে পারে সেটা যে মানুষ একবার মানুষের ভিড়ে দাঁড়িয়ে অনুভব করেছে, শুধু সে মানুষ জানে। একটা দাওয়াতের অনুষ্ঠানে এসে যখন একটা মানুষকে প্রকাশ্যে জিজ্ঞেস করা হয়, তখন সেই প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা অপমানের ধারটা কতটা তীক্ষ্ণ সেটা বাইরে থেকে বোঝা যায় না। আকাশ কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর তার কয়েক পা দূরে দাঁড়িয়ে থাকা মেঘের চোখ মুখ তখন রাগে লাল হয়ে উঠেছে। বুকের ভেতর তার হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটেছে। মেঘের মুঠো শক্ত হয়ে গেল। আজ প্রথমবার আকাশকে অপমান করার কথাগুলো তার নিজের অপমান বলে মনে হলো। সে আর নীরব থাকতে পারল না। মাহি যেন থামতেই চাইছিল না, কর্কশ কণ্ঠে আবারও বলে উঠল, কি নির্লজ্জ মানুষ, পুরুষত্বহীন হয়ে একটা মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করেছে, অথচ পুরো দেশের মানুষ জানে সে একজন পুরুষত্বহীন হিজলা। তারপরও কিভাবে এত নির্লজ্জের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়? আকাশ চুপ করে রইল। চাইলে সে অনেক কিছু বলতে পারত, চাইলে মুহূর্তের মধ্যে মাহি আর তার বান্ধবীদের মুখ বন্ধ করে দেওয়ার মতো সত্য তার সামনে তুলে ধরতে পারত, কিন্তু কতজনের সঙ্গে ঝগড়া করবে সে, কত মানুষের মুখ বন্ধ করবে। মানুষের মুখ বন্ধ করা যায়, কিন্তু মানুষের মনের ভেতর থেকে একবার জন্ম নেওয়া অপমানের গল্প কি এত সহজে মুছে ফেলা যায়? আকাশ তাই নীরবই রইল, কিন্তু মেঘ আর পারল না। তার চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে, বুকের ভেতর রক্ত যেন টকবক করে ফুটছে। মুহূর্তের মধ্যে সে আকাশের সামনে এসে দাঁড়িয়ে মাহির দিকে তাকিয়ে গর্জে উঠল, মিস মাহি, ওনাকে কিছু বলার আগে আগে আমাকে বলতে হবে। আপনার বাবা দাওয়াত করেছেন বলেই আমরা এখানে এসেছি। একজন মেহমানকে অপমান করার আগে অন্তত একবার চিন্তা করবেন তিনি কার সঙ্গে এসেছেন। মাহি কিছুটা থমকে গেল, তারপর মেঘের দিকে তাকিয়ে বলল, মেগাপু, আপনি জানেন না এই লোকটার ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে? সবাই জানে সে একজন পুরুষত্বহীন হিজলা হয়ে একটা মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করেছিল। তার স্ত্রী পর্যন্ত তাকে বুকে লাথি মেরে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছে। আপনি কেন তার পক্ষ নিয়ে কথা বলছেন সেটাই তো বুঝতে পারছি না। মাহির প্রতিটি শব্দ মেঘের বুকের ভেতর গিয়ে যেন আগুন হয়ে জ্বলছিল। এতক্ষণ যে অপমান আকাশ নীরবে সহ্য করছিল, সেই একই অপমান এবার মেঘের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে দিল। মেঘ আর নিজেকে সামলে রাখতে পারল না, কঠিন কণ্ঠে বলে উঠল, আমি কথা বলছি কারণ উনি আমার স্বামী। আমার স্বামী পুরুষত্বহীন কিনা সেটা কি তুমি আমার চেয়ে বেশি জানো? কথাটা যেন মুহূর্তের মধ্যে পুরো পরিবেশের উপর বজ্রপাতের মতো আঘাত করল। মাহি আর তার বান্ধবীদের মুখ বন্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলতে পারল না। মনে হলো এতক্ষণ যারা একের পর এক বিষাক্ত কথা ছুড়ে দিচ্ছিল, হঠাৎ তাদের মুখের উপর কেউ অদৃশ্য তালা লাগিয়ে দিয়েছে। মেঘ থামল না, তার কণ্ঠে তখন রাগ, অভিমান আর স্বামীর প্রতি অদ্ভুত এক আত্মসম্মানের জেদ মিশে গেছে। আমি যদি জানতাম এখানে দাওয়াত দিতে এনে আমার স্বামীকে তোমরা অপমান করবে, তাহলে তোমাদের এই 2 টাকার অনুষ্ঠানে আমি কখনোই আসতাম না। আমার স্বামী একজন সত্যিকারের পুরুষ, সেটা কেউ জানুক আর না জানুক আমি জানি। আর যদি তোমাদের এতই সন্দেহ থাকে তাহলে তোমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করে নিও। মেঘের কথায় মাহি এবার সম্পূর্ণ চুপ হয়ে গেল। ঠিক তখনই ডাক্তার সাহেব সেখানে এসে দাঁড়ালেন। এতক্ষণ তিনি দূর থেকে সবকিছু শুনছিলেন। মেঘের কথাগুলো শুনে তিনি মাহির দিকে তাকিয়ে বললেন, মাহি, তোমার মেঘাপু ঠিকই বলেছে। তারপর তিনি উপস্থিত সবাইকে জানালেন, আকাশের অনুরোধেই সেদিন তিনি রিপোর্ট পরিবর্তন করেছিলেন। আকাশের নিজের কোনো সমস্যা ছিল না, সে কেবল ভালোবাসা মানুষটিকে হারানোর ভয়ে সত্যিটা নিজের উপর নিয়েছিল। সবকিছু শোনার পর মাহি ও তার
বান্ধবীদের মুখ থেকে সমস্ত অহংকার যেন মুহূর্তেই হারিয়ে গেল। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারো মুখে আর কোনো কথা রইল না। কিন্তু আকাশ তখন আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। মাথা নিচু করে সে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে গেল। মেঘও সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটল। বাড়ির গেটের কাছে আসতেই ডাক্তার সাহেব মেঘকে ডাকলেন। মেঘ মামুনি, একটু দাঁড়াও। মেঘ থেমে ফিরে তাকালো। ডাক্তার সাহেব তার সামনে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললেন, ছেলেটা যথেষ্ট ভালো। সেদিন বিয়ের সময় ভালো করে তাকে দেখার সুযোগ হয়নি, কিন্তু তার উপর যে কলঙ্কটা এসেছে সেটা একদিন মুছে যাবে, সে কলঙ্কের দাগ। আর সেটা করতে পারবে একমাত্র তুমি। যেদিন তোমার গর্ভে তার সন্তান আসবে সেদিন এমনিতেই মুছে যাবে। সেদিন আর কারো মুখে কোনো কথা থাকবে না। কথাগুলো বলে ডাক্তার সাহেব চলে গেলেন। মেঘ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কান দুটো গরম হয়ে উঠেছে, শরীর কাঁপছে, বুকের ভেতর অদ্ভুত এক ঝড় উঠেছে। মনে মনে সে বলল, ডাক্তার আঙ্কেল, আপনারা শুধু জানেন আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমার ভেতরে কি চলছে সেটা তো কেউই জানেন না। আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে ভুলতে পারতাম, তাহলে পুরো পৃথিবীর সামনে প্রমাণ করে দিতাম আমার স্বামী কেমন মানুষ। মেঘ ধীরে ধীরে গেটের বাহিরে বেরিয়ে গেল। কিছুটা দূরে গেটের এক কোণে আকাশ দাঁড়িয়েছিল, মুখ নিচু করে অঝরে কাঁদছিল সে। একজন পুরুষের কান্না সাধারণত অনেক নীরব হয়, চোখ দিয়ে জল ঝরে, কিন্তু মুখ চিৎকার করে না। আকাশের কান্নাটাও তেমনি। বুকের ভেতর জমে থাকা হাজারো কষ্ট যেন চোখের জল হয়ে বেরিয়ে আসছিল। মেঘ কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে রইল। তার বুকটাও অজান্তেই কেঁদে উঠল। মনে মনে বলল, একজন পুরুষ এইভাবে কাঁদতে পারে আপনার? আপনাকে না দেখলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না যে মেয়ে আপনার মতো একজন মানুষকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাকে একদিন না একদিন এই ভালোবাসার মূল্য বুঝতেই হবে। সেদিন হয়তো সে অনেক পস্তাবে। মেঘ ধীরে ধীরে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ চোখ মুছে তার দিকে তাকালো, কাপা কণ্ঠে বলল, আচ্ছা মেঘ, সত্যিকারের ভালোবাসা কি এতটাই অপরাধ, এতটাই বড় পাপ? মেঘ চুপ করে রইল। আকাশ আবার বলল, অনন্যা যদি একবার শুধু বলতো সে আমার সঙ্গে সুখী নয়, আমি হাসি মুখে তাকে মুক্ত করে দিতাম। কিন্তু সে আমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যেখানে আমি বেঁচে থেকেও মানুষের সামনে মুখ দেখাতে পারি না। জানেন, আমার নিজের মা বাবা ফোন করে বলেছে আমি যেন আর কখনো তাদের সন্তান হিসেবে পরিচয় না দিই। কথাগুলো বলতে বলতে আকাশের কণ্ঠ ভেঙে গেল। মেঘ আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে তার পাশে দাঁড়ালো। অনেক কষ্টে তাকে শান্ত করলো। তারপর গাড়িতে তুলে দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির জানালার বাইরে রাতের শহর ছুটে চলছিল, অথচ দুজনের ভেতরই যেন সময় থেমে আছে। মেঘ এখনো জানে না এই মানুষটি তার সেই আকাশ, যে আকাশকে সে বছরের পর বছর ধরে নিজের হৃদয়ের ভেতর লুকিয়ে রেখেছে। আর আকাশও জানে না তার হারিয়ে যাওয়া মেঘই আজ তার পাশে বসে আছে। অনন্যা একদিন মেঘের মোবাইল চুরি করে তাদের দুজনকে আলাদা করে দিয়েছিল। সেই এক প্রতারণা বদলে দিয়েছে দুটো জীবন, কিন্তু সেই অন্যায় শাস্তি আজ সবচেয়ে বেশি ভোগ করছে আকাশ। আর তার পাশে থেকেও মেঘ প্রতিদিন নিজের অজান্তে সেই কষ্টের অংশীদার হয়ে যাচ্ছে। শুধু একটি সত্য এখনো অন্ধকারে ঢাকা। যেদিন মেঘ জানতে পারবে তার এতদিনের ভালোবাসার আকাশ আর তার পাশে থাকা আবরার একই মানুষ, আর অনন্যা তাদের ভালোবাসার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, সেদিন মেঘের পৃথিবীটা কিভাবে বদলে যাবে তা হয়তো সময় জানে। রাত গভীর হয়ে এসেছে, পুরো বাড়িটা নিস্তব্ধ, অথচ মেঘ আর আকাশ দুজনের বুকের ভেতর যেন দুটো আলাদা ঝড় বয়ে চলেছে। সেদিন রাতে কেউই ঠিকমতো খাবার মুখে তুলতে পারেনি। নীরবে দুজন নিজ নিজ পাশে শুয়েছিল, কিন্তু কারো চোখে ঘুমের ছিটে ফোঁটাও ছিল না। আকাশ ছাদের দিকে তাকিয়ে নিঃশব্দে ভাবছিল, এভাবে আর কতদিন? মানুষের অপমান, তুচ্ছ তাচ্ছিল্য আর কটু কথা আর কত সহ্য করব? আমি তো কাউকে ঠকাইনি, শুধু একজন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। সেই ভালোবাসার বিনিময়ে কেন আমার জীবনে এত অপমান? অন্যদিকে মেঘও অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়েছিল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল আকাশের কান্না ভেজা মুখটা, আর মনে মনে বলে, আমি এখন কি করব? আমার নিজের ভালোবাসার মানুষটার কোনো সন্ধান নেই, অথচ আমার চোখের সামনে একজন মানুষ প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। আমি চাইলেই তো তার কষ্টগুলো কিছুটা কমিয়ে দিতে পারি, আমি চাইলেই সবার মুখ বন্ধ করে দিতে পারি, কিন্তু কিভাবে? আমি যে এখনো
আকাশকে ভালোবাসি। দুই মানুষ দুই দিকের টানা পড়েন, তবু অদৃশ্য কোনো এক বন্ধনে যেন তাদের হৃদয় দুটো ক্রমে কাছাকাছি চলে আসছিল। কখন যে মেঘের চোখে ঘুম নেমে এসেছিল সে নিজেও জানল না। হঠাৎ প্রচণ্ড বজ্রধ্বনিতে তার ঘুম ভেঙে গেল। চমকে উঠে মেঘ প্রথমে পাশ ফিরে তাকালো, কিন্তু আকাশ সেখানে নেই। মেঘের বুকের ভেতরটা মুহূর্তে কেঁপে উঠল। সে মুহূর্তে সে দ্রুত বিছানা থেকে উঠে ঘরের চারপাশে তাকালো, বাথরুম, বারান্দা, এক এক করে সব জায়গায় খুঁজলো। কোথাও আকাশ নেই। অদ্ভুত এক অস্থিরতা মুহূর্তের মধ্যে তাকে গ্রাস করলো। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছুটে চলছে লাগামহীন ঘোড়ার মতো। এমন লাগছে কেন? মেঘ হঠাৎ থমকে দাঁড়ালো। আকাশকে যখন সেই ফোনের পর হারিয়ে ফেলেছিলাম তখনও তো ঠিক এমনই অস্থিরতা হয়েছিল আমার। আজ আবার কেন সেই একই অনুভূতি হচ্ছে? তার বুকের ভেতর হঠাৎ একটা অজানা আশঙ্কা জন্ম নিল। আবরার? কোনো উত্তর এলো না। মেঘ আর এক মুহূর্ত দেরি করলো না, ছুটে বেরিয়ে গেল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। আকাশ যেন নিজের সমস্ত রাগ, অভিমান আর কান্না একসঙ্গে পৃথিবীর বুকে ঢেলে দিচ্ছে। প্রবল বৃষ্টির শব্দে চারপাশের কোনো শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল না। মেঘ ছুটতে ছুটতে ছাদের দিকে উঠতেই তার চোখ আটকে গেল। ছাদের এক প্রান্তে আকাশ দাঁড়িয়ে আছে। চারপাশের ঝড় বৃষ্টির মধ্যেও তার মুখে এক গভীর শূন্যতা। আকাশ ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলছিল, হে আল্লাহ, আমি আর পারছি না। কতটা অপমান একজন মানুষ বুকে নিয়ে বাঁচতে পারে। আমি তো কাউকে ঠকাইনি, কাউকে শেষ করে দিতেও চাইনি, শুধু ভালোবেসেছিলাম। তবু কেন আমার জন্য এই পৃথিবীতে এতটা লজ্জা, এতটা অপমান? মেঘের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আবরার? বৃষ্টির শব্দে তার ডাক যেন হারিয়ে গেল। আকাশ আবারও দুই হাত মেলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, এই স্বার্থপর পৃথিবী, আজকে তোমার মায়া ত্যাগ করে, পৃথিবীর মায়া ত্যাগ করে এই স্বার্থপর মানুষগুলোকে ছেড়ে চলে যাব না ফেরার দেশে। আকাশ তখনও নিজের কষ্টে গভীরে ডুবেছিল। সে জীবনের প্রতিটি সমস্ত আশা হারিয়ে ফেলছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেঘ ছুটে গিয়ে তাকে হাতের কবজি ধরে এক টানে বিপজ্জনক জায়গা থেকে টেনে নিরাপদ দূরত্বে নিয়ে এলো। কোনো কথা বলার সুযোগ না দিয়েই মেঘ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশ স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য যেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেল। শুধু দুজনের বুকের ভেতর ধুকবুক শব্দ। আকাশের হৃৎপিণ্ড যেন নিজের নিয়ম ভুলে গেছে। মেঘের বুকের অবস্থাও একই। এত দ্রুত হৃদস্পন্দন হচ্ছিল যে দুজনের মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা সমস্ত অনুভূতি বুঝি একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। দুজনের হার্টবিট এত দ্রুত দৌড়াচ্ছিল, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তাদের বুকের পাঁজর ভেঙে বের হয়ে আসবে। মেঘ, আকাশ অবাক হয়ে আছে। কেন বারবার তারা এত কাছে আসলে তাদের হৃৎপিণ্ড এত দ্রুত দৌড়াতে শুরু করে, যেন কোনো লাগামহীন ঘোড়া। মেঘ কাঁপছিল। তার চোখ বেয়ে বৃষ্টির সঙ্গে মিশে যাচ্ছিল অশ্রু। আপনি কি করছিলেন আবরার? তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু সেই রাগের নিচে ছিল অসহায় ভয়। আপনি জানেন আমি এরই মধ্যে আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে কতটা ভেঙে পড়েছি? আপনি জানেন আবার কাউকে হারানোর শক্তি আমার নেই, একদম নেই। আমার ভেতরে আবারও কাউকে হারানোর শক্তি নেই আবরার। আকাশের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। মেঘ, তুমি তো ভালোবাসার কষ্ট বোঝো, তাহলে বলো আমি কিভাবে বাঁচব? প্রতিদিন মানুষ আমার দিকে আঙ্গুল তোলে, আমার অতীতকে নিয়ে হাসে, আমার সম্মানকে পায়ের নিচে মারিয়ে দেয়। আমি রাস্তায় বের হলে মানুষের চোখে করুণা দেখি, কারো চোখে উপহাস দেখি। বলো, এই অপমান নিয়ে একজন মানুষ কতদিন বাঁচতে পারে? মেঘ আরো শক্ত করে তাকে আঁকড়ে ধরল। আপনি একা নন আবরার। আকাশ যেন কথাটা বিশ্বাস করতে পারছিল না। মেঘ চোখের পানি মুছে তার দিকে তাকালো। আজ থেকে আপনার কষ্ট শুধু আপনার নয়, আপনার সকল কষ্ট আমারও কষ্ট। আপনার দিকে কেউ আঙুল তুললে সেই আঙুলের সামনে আমি দাঁড়াবো। কেউ আপনাকে অপমান করলে তার জবাব আমি দেব। আপনি যতদিন নিজের সম্মানের জন্য লড়তে পারবেন না, ততদিন আমি আপনার পাশে দাঁড়িয়ে লড়ব। আপনার হয়ে পুরো পৃথিবীর সাথে আমি লড়াই করব। আকাশ নির্বাক হয়ে তাকিয়ে রইল। মেঘের কণ্ঠ আরো ভারী হয়ে উঠল। আপনি আমাকে হয়তো স্ত্রী হিসাবে গ্রহণ করেননি, আমিও আপনাকে স্বামী হিসাবে সেই অধিকার দিতে পারিনি, কিন্তু মানুষ হিসাবে আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে। আপনি আমাকে বিশ্বাস করেছেন, আমার সামনে নিজের সবচেয়ে বড় কষ্টগুলো খুলে বলেছেন। সেই বিশ্বাসের মর্যাদা আমি নষ্ট হতে দেব না। আজকের পর থেকে আমি আপনার ডাল হয়ে আপনার পাশে থাকব। মেঘ একটু থেমে কাঁপা গলায় বলল, আরেকটা কথা মনে রাখবেন আপনার, মানুষের বলা কথাই সত্য নয়। মানুষ যা বলে সেটাই আপনার পরিচয় নয়।
আপনার পরিচয় আপনি নিজে, আপনার সততা, আপনার ভালোবাসা, আপনার চরিত্র, এসবই আপনার আসল পরিচয়। কেউ একটা মিথ্যা ছড়িয়ে দিলেই সেটা সত্য হয়ে যায় না। আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি সবার মুখ বন্ধ করে দেব। আকাশের বুকের ভেতর যেন জমে থাকা বরফ একটু একটু করে গলতে লাগলো। মেঘ তার হাতটা শক্ত করে ধরে বলল, চলুন, আজ আর একা থাকবেন না। আপনার কষ্টের কথা বলবেন, যতক্ষণ বুকটা হালকা না হয় আমি শুনবো, কিন্তু নিজের কষ্টের কাছে আপনি হেরে যাবেন না, কথা দিন। আকাশ অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। কথা দিলাম। মেঘের চোখ আবার ভিজে উঠল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, অথচ সেই রাতের বৃষ্টির আড়ালে দুজন মানুষ প্রথমবারের মতো বুঝতে শুরু করলো কখনো কখনো রক্তের সম্পর্ক নয়, বরং একজন মানুষের পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। আর তারা দুজন তখনও জানতো না যে মানুষটির জন্য মেঘ এতদিন ধরে কাঁদছে সেই মানুষটি তার পাশে দাঁড়িয়ে আছে, আর যে ভালোবাসাকে আকাশ হারিয়ে ফেলেছে বলে বিশ্বাস করেছে সেই ভালোবাসাই হয়তো তার একেবারে কাছেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রাতের সেই ঘটনার পর মেঘ আকাশকে ধীরে ধীরে ঘরের ভেতর নিয়ে এলো। ভেজা কাপড়ে আকাশের শরীর কাঁপছিল। মেঘ কোনো সংকোচ না করে পরিষ্কার কাপড় এগিয়ে দিল, তোয়ালি দিয়ে সারা শরীর মুছে নিতে সাহায্য করলো। তারপর নিজের হাতেই তার ভেজা চুল আর মুখ মুছে দিল। আজ মেঘের মনে অন্য কোনো চিন্তা ছিল না। নিজের ভালোবাসার মানুষটির কথা যেন কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রেখেছিল সে। তার সামনে এখন শুধু একজন মানুষ, সে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। আর মেঘের মনে একটাই সংকল্প গেঁথে গিয়েছিল, এই মানুষটাকে বাঁচতে শেখাতে হবে, এই মানুষটাকে নিয়ে বাঁচতে হবে। আকাশ কাপড় বদলে বিছানার এক পাশে বসতেই মেঘও ফ্রেশ হয়ে এসে তার পাশে বসলো। কিছুক্ষণ নীরব থাকার পর আকাশ ধীরে ধীরে বলল, মেঘ, তুমি কিভাবে এত মানুষের মুখ বন্ধ করবে? সত্যি কি এটা সম্ভব? মেঘ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু স্বরে বলল, আমার ভালোবাসার মানুষটা কোথায় আছে, আজও বেঁচে আছে কিনা, সে অন্য কাউকে বিয়ে করেছে কিনা আমি কিছুই জানি না। তার কোনো ঠিকানা নেই, ফোন নাম্বার নেই। আমি জানি না সে কোন শহরে আছে, কোন জীবনে আছে। কিন্তু একটা বিষয় আমি জানি, এই মুহূর্তে আমার পাশে যে মানুষটা আছে সে আমার স্বামী, আর তার সম্মান মানে আমারও সম্মান। আকাশ অসহায় চোখে তাকিয়ে বলল, কিন্তু কিভাবে? আমি তো কোনো পথই দেখছি না। মেঘের চোখের কোণে পানি জমল। যদি কোনো পথ খুঁজে না পাই? আকাশ চুপ করে রইল। মেঘ এবার নিজের বুকের ভেতর জমে থাকা সমস্ত দ্বিধা যেন শক্ত হাতে চেপে ধরে বলল, তাহলে আমি আপনার সন্তানের মা হব। কথাটা শুনে আকাশ যেন পাথর হয়ে গেল। তার নিঃশ্বাস মুহূর্তে ভারী হয়ে উঠল। চোখ বড় বড় করে মেঘের দিকে তাকিয়ে রইল সে। মেঘ, তুমি কি বলছো? কণ্ঠটা কেঁপে উঠল তার। তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তার অপেক্ষায় আছো। তাহলে? মেঘ চোখ নামিয়ে বলল, একটু আগে যা বলেছি আপনি শোনেন নাই? আমার সেই মানুষটা কোথায় আছে, সে বেঁচে আছে কিনা, সে আমাকে এখনো মনে রেখেছে কিনা কিছুই জানি না। শুধু তার আশায় বসে থেকে আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। মেঘের কণ্ঠ এবার ভেঙে গেল। আমি জানি না ভবিষ্যৎ কি হবে, জানি না আমার হৃদয় কখনো আমার ভালোবাসার মানুষটাকে ভুলতে পারবে কিনা, কিন্তু এইটুকু জানি আপনার সম্মান নিয়ে আমি আর কাউকে খেলতে দেব না। আকাশ আর কোনো কথা বলতে পারল না। তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে লাগলো। ধীরে ধীরে মাথাটা মেঘের কোলে রেখে দিল সে। মেঘও কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে আকাশের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। সেই মুহূর্তে তাদের সম্পর্কের কোনো নাম ছিল না। স্বামী স্ত্রীর প্রচলিত সম্পর্কের চেয়েও যেন অন্যরকম এক বন্ধন তৈরি হচ্ছিল। দুজনেই ভালোবাসার কাছে আহত, দুজনেই হারানোর যন্ত্রণায় বিধ্বস্ত, তবু একজন আরেকজনের কষ্টে আশ্রয় হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর মেঘের হাতের কোমল স্পর্শে আকাশের চোখ ভারী হয়ে এলো। সেদিনও তারা পাশাপাশি ঘুমিয়ে পড়ল। এভাবেই দিন গড়ালো। সপ্তাহ পেরিয়ে মাস এলো। আকাশের জীবনের অপমানগুলো পুরোপুরি থামেনি, কিন্তু মেঘের উপস্থিতি তার কষ্টের মধ্যে এক টুকরো শান্তি এনে দিয়েছিল। আর মেঘও বুঝতে পারছিল না কেন আকাশ পাশে থাকলে তার বুকের ভেতর অস্থিরতাটা একটু শান্ত হয়ে আসে। একদিন দুপুরে চৌধুরী অফিসে হঠাৎ বেশ ব্যস্ততা শুরু হলো। আসলাম চৌধুরী অফিসে এলেন। তার সঙ্গে ছিলেন আর এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চিফ ফ্যাশন ডিজাইনার আরিয়ান খান এবং সিইও আহমেদ শাহজাদ। তাদের সঙ্গে আরও কয়েকজন ফ্যাশন ডিজাইনার। আসলাম চৌধুরী সবাইকে নিয়ে একটি বোর্ড মিটিং ডাকলেন। মেঘ ও আকাশও সেখানে উপস্থিত ছিল।
কেবিনের দরজা খুলে আরিয়ান খান ভেতরে ঢুকতেই হঠাৎ তার চোখ আটকে গেল আকাশের উপর। দুজনের চোখাচোখি হলো। আরিয়ানের মুখ মুহূর্তে কিছুটা বিবর্ণ হয়ে গেল, চোখে স্পষ্ট অস্বস্তি আর অপরাধবোধ, কারণ এই মানুষটি তার জীবন ধ্বংসের পেছনে তারও ভূমিকা ছিল। অনন্যাকে নতুন করে ভালোবাসার ফাঁদে জড়িয়ে আকাশের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার মানুষটি ছিল সেই। কিন্তু আকাশ কিছু বলল না, শুধু কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। আসলাম চৌধুরী তখন মিটিংয়ের মূল বিষয়ে চলে গেলেন। আপনাদের সবাইকে আজ এখানে ডাকার একটা বিশেষ কারণ আছে। আমরা আর গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি বিশাল আমেরিকান প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। প্রজেক্টটির সম্ভাব্য মূল্য প্রায় 20,000 কোটি টাকা। তাই আমাদের ফ্যাশন ডিজাইন টিমকে আর গ্রুপের চিফ ফ্যাশন ডিজাইনার মিস্টার আরিয়ান খানের সঙ্গে সমন্বয় হয়ে কাজ করতে হবে। কথাগুলো শুনে আকাশের চোখে মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। পাশে বসে থাকা মেঘ স্বাভাবিকভাবে সব শুনছিল। আসলাম চৌধুরী আবার বললেন, দুই প্রতিষ্ঠানের ফ্যাশন ডিজাইনাররা আজ থেকে প্রজেক্টের কাজ ভাগ করে নেবেন। সবাই একসঙ্গে বসে প্রাথমিক পরিকল্পনাটা তৈরি করুন। কিছুক্ষণ পর মিটিং শেষ হলো। এক এক করে স্টাফ ও ফ্যাশন ডিজাইনাররা কেবিন থেকে বেরিয়ে গেলেন। ভেতরে রয়ে গেলেন আসলাম চৌধুরী, মেঘ, আকাশ, আরিয়ান খান ও আহমেদ শাহজাদ। আসলাম চৌধুরী মেঘের দিকে তাকিয়ে বললেন, মেঘ, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। উনি মিস্টার আহমেদ শাহজাদ, উনি মিস্টার আরিয়ান খান। আহমেদ শাহজাদ সঙ্গে সঙ্গে মেঘের দিকে হাত বাড়িয়ে দিল। হাই মিস মেঘ, আপনাকে দেখে ভালো লাগলো। মেঘ ভদ্রতা বজায় রেখে হাত বাড়িয়ে সংক্ষিপ্তভাবে বলল, হ্যালো। কিন্তু আহমেদ শাহজাদের চোখ যেন মেঘের উপরেই আটকে রইল। প্রথম দেখাতেই তার মনে অদ্ভুত এক আকর্ষণ জন্ম নিয়েছে। মেঘের শান্ত স্বভাব, ব্যক্তিত্ব সবকিছুই তাকে যেন টেনে ধরছিল। অন্যদিকে আকাশ কেবিন থেকে বেরিয়ে যেতে শুরু করলো। আরিয়ান খান কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে থেকে অবশেষে তার পিছু নিল। আর কেবিনে রয়ে গেল মেঘ ও আহমেদ শাহজাদ। আহমেদ মনে মনে ভাবল, এই মেয়েটার সঙ্গে আরেকটু কথা বলা দরকার। তার চোখে তখন এক অদ্ভুত আগ্রহের ঝিলিক। সে জানতো না এই সামান্য আকর্ষণ খুব শীঘ্রই চৌধুরী পরিবারের শান্ত জীবনের উপর নতুন এক ঝড়ের সূচনা করতে চলেছে। আরিয়ান খান কেবিন থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে থেমে গেল। তারপর পেছন থেকে ডাক দিল, আকাশ। আকাশ, আমি আন্তরিকভাবে দুঃখিত। সত্যি সরি, আমাকে ক্ষমা করবেন। দেখুন, কখন কার প্রতি কিভাবে ভালো লাগা তৈরি হয়ে যায় সেটা কেউ আগে থেকে বলতে পারে না। আর একটা কথা, আপনার কারণে যেহেতু একটা মেয়ে কখনো মা হতে পারবে না, তাই কোনো মেয়ে কখনোই আপনার সঙ্গে থাকতে চাইবে না। কথাগুলো যেন আকাশের বুকের পুরনো ক্ষতটা আবার ছিঁড়ে দিল। মনে হলো কেউ তার হৃদয়ের উপর ফুটন্ত তেল ঢেলে দিয়েছে। এতদিন যে অপমান থেকে পালিয়ে বেড়াচ্ছিল, আরিয়ান যেন সেই অপমানের ছুরিটাই আবার তার বুকে বসিয়ে দিল। আকাশ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর কষ্টে ঠোঁট বাঁকিয়ে বলল, আরিয়ান স্যার, আমি একসময় ফ্যাশন ডিজাইনের কাজ করেছি। আপনি নিশ্চয় জানেন একজন মানুষের কাটা জায়গায় মরিচ ছিটালে কতটা জ্বালা করে। তাহলে এই মুহূর্তে কি আপনি আমার সেই ক্ষতটাতে মরিচ ছিটাতে এসেছেন? আরিয়ানের ঠোঁটে মৃদু অস্বস্তিকর এক হাসি ফুটে উঠল। হয়তো আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আসল মরিচ লবণ ছিটা তো এখনো বাকি আছে। সেটা খুব শিগগিরই আপনি নিজেই দেখতে পাবেন। আকাশের ভ্রু কুঁচকে গেল। মানে কি বলতে চাইছেন আরিয়ান স্যার? পরিষ্কার করে বলুন। আরিয়ান এবার একটু নিচু স্বরে বলল, অনন্যা এখন আমার স্ত্রী, আপনার প্রাক্তন স্ত্রী। বর্তমানে অফিসের কিছু কাজে সে সিলেটে আছে। আমার সঙ্গে সে এই কোম্পানিতেই কাজ করে। 1 সপ্তাহের মধ্যে সে ফিরে আসবে। তারপর প্রতিদিন আমার সঙ্গে আপনার চোখের সামনে এই অফিসেই কাজ করবে। ব্যাপারটা আপনি কতটা সহজভাবে নিতে পারবেন সেটাই দেখার বিষয়। আকাশের শরীর যেন মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। মনে হলো কেউ তার বুকের ভেতর গরম বিষাক্ত কোনো শালাকা ঝুঁকিয়ে দিয়েছে। শরীরের প্রতিটি রক্তকণিকা যেন টকবক করে ফুটতে শুরু করলো। এতদিন ধরে যাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল, যার ছায়া থেকেও পালিয়ে বেড়াচ্ছিল, সেই অনন্যাকেই এবার প্রতিদিন নিজের চোখের সামনে দেখতে হবে। আরিয়ান তার মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর ঠোঁটের কোণে সেই বিদ্রুপাত্মক হাসি ধরে রেখে চলে গেল। আকাশ নড়ল না। কিছুক্ষণ পর পেছন থেকে মেঘ এসে দাঁড়ালো। আকাশের মুখের দিকে তাকিয়েই তার বুকটা কেঁপে উঠল। কি হয়েছে আপনার? ওনাকে কি আগে থেকেই চেনেন? ওনার সঙ্গে কথা বলার পর আপনার চেহারাটা এমন হয়ে গেল কেন? আকাশ ধীরে ধীরে মেঘের দিকে তাকালো। চোখের ভেতর ছিল অসহায়তা, যন্ত্রণা আর অপমানের দীর্ঘ ছায়া। কাপা গলায় বলল, উনি আরিয়ান খান,
অনন্যার সঙ্গে যার সম্পর্ক ছিল সেই মানুষ, আর এখন বলছে তারা বিয়ে করেছে। 1 সপ্তাহ পর অনন্যা এই অফিসে আসবে, আমার চোখের সামনে তার সঙ্গে কাজ করবে। মেঘ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, এটা নিয়ে আপনি আরেকটুও চিন্তা করবেন না। আকাশ অবাক হয়ে তাকালো। মেঘ তার চোখের দিকে তাকিয়ে বলল, আপনার স্ত্রী মানে আমি, আর আমি যতদিন আপনার পাশে আছি ততদিন আপনার অতীতের কোনো মানুষ আপনাকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে না। আকাশ কিছু বলল না। মেঘ এবার আরো দৃঢ় স্বরে বলল, আর একটা বিষয় মনে রাখবেন, অনন্যা একজন ফ্যাশন ডিজাইনারকে বিয়ে করেছে, আর আপনি বিয়ে করেছেন এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে, এই প্রতিষ্ঠানের মালিকের মেয়েকে। তবে আমি চাই না তারা আমাদের পরিচয় জানুক, আপনি শুধু চুপ থাকবেন। আকাশ বিষময় চোখে তাকিয়ে রইল, চোখ বড় বড় করে তাকিয়ে এলো মেঘের দিকে। মেঘের চোখে তখন অদ্ভুত এক আত্মবিশ্বাস। ওরা আমাদের কি করতে পারে, কতটা করতে পারে আমি নিজেই দেখতে চাই। তাই আপনি ভয় পাবেন না। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে এবার তার সামনে শুধু আপনার দাঁড়াবে না, মেঘও দাঁড়াবে। কথাগুলো আকাশের বুকের ভেতর যেন অন্ধকার ঘরে হঠাৎ জ্বলে ওঠা একটি প্রদীপের মতো আলো ছড়িয়ে দিল। তার চোখের কোণে অজান্তে জল জমে উঠল। এতদিন মানুষ তাকে শুধু ভেঙেছে, কেউ তার পাশে দাঁড়ায়নি, অথচ এই মেয়েটা যে নিজেই অন্য এক ভালোবাসার যন্ত্রণায় পড়ছে, তার কষ্টের পাশে দাঁড়িয়ে তাকে বাঁচতে শেখাচ্ছে। আকাশ ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতির জন্ম নিল। মেঘ কি সত্যি তার জীবনে শুধু একজন স্ত্রী হয়ে এসেছে, নাকি তার ভেঙে যাওয়া জীবনে সেই অন্ধকারের মেঘই ধীরে ধীরে হয়ে উঠছে একমাত্র আলো? আকাশ উত্তরটা জানতো না, শুধু এতটুকু বুঝতে পারছিল মেঘ তার হৃদয়ে এমন এক গভীর জায়গা দখল করে নিচ্ছে, যেখানে এতদিন অনন্যার নাম ছাড়া আর কারো অস্তিত্ব ছিল না। আর মেঘ তখন মনে মনে ভাবে, আপনার অনন্যাকে আসতে দেন। আপনার হওয়া প্রতিটা অন্যায় সুদে আসলে ফেরত দিব সেই অনন্যাকে। মেঘ অনন্যাকে তার অন্যায় শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করলো, কিন্তু যেদিন জানবে এই অনন্যার জন্যই মেঘ তার আকাশকে হারিয়েছে, তখন অনন্যার কি হবে? মেঘ নীরবে জানালার ফাঁকে আকাশের দিকে তাকিয়ে রইল। চোখের সামনে মানুষটা থাকলেও তার মনের গভীরে তখন অন্য এক মানুষের মুখ ভেসে উঠছে। বুকের ভেতর জমে থাকা অপরাধবোধ তাকে নিঃশব্দে কুরে করে খাচ্ছে। মনে মনে বলল, আকাশ, আমাকে ক্ষমা করে দিও। জানি না তুমি এখন কোথায়, কেমন আছো। এখনো কি আমার অপেক্ষায় আছো, নাকি জীবনের পথ বদলে অন্য কারো হাত ধরেছো, কিছুই জানি না। কিন্তু আমার জীবনের সঙ্গে যে মানুষটা জড়িয়ে আছে সে আমার স্বামী। তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য হলেও তোমার প্রতি আমার ভালোবাসাটাকে হৃদয়ের গভীরে কবর দিতে হবে আমাকে। যতই কষ্ট হোক আমাকে পারতেই হবে। সারাদিনের কাজ শেষ করে অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ মেঘের চোখ পড়ল আকাশের কেবিনের দিকে। কেবিনটা খালি। মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল তার। আকাশ কোথায় গেল? অকারণেই এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করে ফেলল। মেঘ খুব ভালো করে জানে আকাশ ভেতর থেকে ভেঙে পড়েছে। তার চোখের সামনে সবকিছু থাকলেও মানুষটা যেন নিজের ভেতরই হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় সে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে? চিন্তাটা মাথায় আসতেই মেঘের হৃৎপিণ্ড যেন লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটতে শুরু করলো। সে শক্ত করে নিজের বুকের উপর হাত চেপে ধরল, মনে মনে কাঁপা কণ্ঠে বলল, আমার এমন লাগছে কেন? আপনার কি কোনো খারাপ কিছু করতে চাচ্ছে? ও কি আবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? আর এক মুহূর্ত দেরি করলো না মেঘ। দ্রুত গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল। গাড়ি যত দ্রুত ছুটছিল, মেঘের কাছে পথটা যেন ততই দীর্ঘ হয়ে উঠছিল। প্রতিটি মুহূর্ত তার কাছে একটি একটি বছরের মতো মনে হলো। বারবার ফোনের দিকে তাকাচ্ছিল সে, কিন্তু কোনো উত্তর নেই। অবশেষে গাড়ি বাড়ির সামনে এসে থামতেই মেঘ দরজা খুলে প্রায় দৌড়ে ভেতর ঢুকে পড়ল। একের পর এক ঘর খুঁজতে লাগলো, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তার সৎমা শারমিন চৌধুরী অবাক হয়ে তাকিয়ে বললেন, কি হয়েছে মেঘ? তুই এমন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ঘুরছিস কেন? কাউকে খুঁজছিস? মেঘ হাঁপাতে হাঁপাতে বলল, মা, তুমি আবরারকে দেখেছো? সে কি বাড়িতে এসেছিল? শারমিন চৌধুরী অবাক হয়ে মাথা নাড়লেন। কই, সে তো অফিস থেকেই আসেনি। সকালে তোকে নিয়ে বের হওয়ার পর আমি আর তাকে দেখিনি। কথাটা শুনেই মেঘের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। সে আর কোনো কথা না বলে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে এলো। চারপাশে তাকিয়ে নিজের অস্থির মনটাকে সামলানোর চেষ্টা করলো, আর মনে মনে বলতে লাগলো, আমার এমন কেন লাগছে? আপনারকে হারানোর ভয়টা আমাকে এভাবে চেপে ধরেছে কেন? কেন আমি তার জন্য এতটা পাগলের মতো ছুটছি? তার অসম্মান কেন আমি সহ্য করতে পারছি না?
প্রশ্নগুলোর কোনো উত্তর তার নিজের কাছেই নেই। হঠাৎ করেই আকাশের বুক চিরে নেমে এলো ঝুম বৃষ্টি। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার করে আকাশের কান্নার মতো অঝোর ধারায় পানি ঝরতে শুরু করলো। মেঘের চোখ থেকেও তখন অশ্রু গড়িয়ে পড়েছে। মনে হলো প্রকৃতিও যেন তার কষ্টটা বুঝে গেছে। মেঘ কাঁদছে, আর তার কান্নার সঙ্গী হয়ে আকাশও গর্জন করে কাঁদছে। কিছুক্ষণ পর নিজের ঘরে ফিরে এসে বিছানায় বসে পড়ল মেঘ। ভেজা বাতাসে শরীর কাঁপছিল, অথচ তার ভেতরের অস্থিরতার কাছে বাইরের শীত যেন কিছুই নয়। দুই হাত তুলে নিঃশব্দে আল্লাহর কাছে প্রার্থনা করলো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ সালামতে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আকাশের চিন্তা আমার মন থেকে সরিয়ে দেব। তুমি শুধু আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও, আমি তাকে হারাতে চাই না। সময় গড়িয়ে গেল 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপর কয়েক ঘন্টা পর হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ হলো। মেঘ মুখ তুলে তাকাতেই থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে আকাশ, মাথা থেকে পা পর্যন্ত ভেজা, শরীর কাঁপছে, চুল থেকে টুপটাপ করে পানি ঝরছে। মুহূর্তের জন্য মেঘের মনে হলো সে যেন তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা ফিরে পেয়েছে। আর নিজেকে সামলাতে পারল না, দ্রুত ছুটে গিয়ে ভেজা শরীরেই আকাশকে জড়িয়ে ধরল। তারপর বুকের ভিতর জমে থাকা সমস্ত ভয়, উৎকণ্ঠা, তার ভালোবাসার অশ্রু হয়ে বেরিয়ে এলো। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে মেঘ বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে না বলে অফিস থেকে বের হয়ে গেলে কেন? আমি কত ভয় পেয়েছি জানো? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আকাশ যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। মেঘের এই আচরণ তার কাছে অবিশ্বাস্য। এতদিন যে মেয়েটা তাকে শুধু সাহস দিয়েছে, পাশে থেকেছে, আজ সেই মেয়েটাই তাকে এমনভাবে জড়িয়ে ধরে কাঁদছে যেন তাকে হারানোর ভয়েই তার পৃথিবী থমকে গেছে। তার চোখে মুখে হারানোর ভয়ে স্পষ্ট। মেঘ কোনো কথা না বাড়িয়ে নিজের হাতে আকাশের ভেজা কাপড় বদলে দিল, যত্ন করে তার শরীর মুছে দিল। কিছুক্ষণ পরেই আকাশের শরীর কাঁপতে শুরু করলো। মেঘ কপালে হাত রাখতেই বুঝতে পারলো জ্বর আসছে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি এই কম্বলটা শরীরে ভালো করে জড়িয়ে রাখো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিও, ঠিক আছে? অদ্ভুতভাবে আকাশ বাধ্য ছেলের মতো চুপচাপ কম্বলটা শরীরে জড়িয়ে নিল। মেঘ ঘর থেকে বেরিয়ে যেতেই আকাশ স্থির হয়ে বসে রইল। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হঠাৎ মেঘের কি হলো? এতদিন সে তাকে শুধু একজন মানুষ হিসেবে সাহস দিয়েছে, ভেঙে পড়লে পাশে দাঁড়িয়েছে, কিন্তু আজ সে যেভাবে তাকে জড়িয়ে ধরে কেঁদেছে, যেভাবে আতঙ্কিত হয়েছে, তাতে মনে হচ্ছে আমি যেন তার জীবনের কোনো অমূল্য সম্পদ। আমাকে হারানোর এত ভয় কেন তার চোখে? কিছুক্ষণ পর মেঘ হাতে খাবারের প্লেট নিয়ে ঘরে ফিরে এলো। বিছানার পাশে বসে নিজের হাতে আকাশকে খাওয়াতে শুরু করলো। আকাশ নির্বাক হয়ে তাকিয়ে রইল। জীবনে কেউ তাকে এমনভাবে যত্ন করে খাইয়েছে, এই অনুভূতিটাই যেন তার কাছে নতুন। প্রতিটি লোকমার সঙ্গে মেঘের যত্ন তার হৃদয়ের কোনো এক গভীর ক্ষতকে স্পর্শ করছিল। আকাশের চোখ ধীরে ধীরে ভেজে উঠল, মনে মনে বলল, আমার ভালোবাসার মানুষটা যদি অনন্য না হয়ে মেঘ হতো, তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি হতাম। অন্যদিকে মেঘও আকাশকে খাওয়াতে খাওয়াতে তার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন এক অদ্ভুত মায়া। মনে মনে নিঃশব্দে বলল, আমার সত্যিকারের ভালোবাসার মানুষ যদি তুমি হতে, তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি আমরা দুজনেই হতাম। কিন্তু দুজনের কেউই জানে না, একই ঘরে পাশাপাশি বসে থাকা এই দুই হৃদয়ের মাঝখানে কতগুলো না বলা কথা, কতগুলো অসমাপ্ত ভালোবাসা, আর কতটা ত্যাগের দেয়াল দাঁড়িয়ে আছে। আর সেই দেয়ালের ওপাশেই হয়তো অপেক্ষা করছে তাদের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। হঠাৎ খাবারের সময় আকাশ খেয়াল করলো মেঘ সারাক্ষণ তাকে খাইয়ে দিচ্ছে, অথচ নিজের মুখে একটিও খাবার তুলছে না। মেঘের চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতা দেখে আকাশ বুঝে গেছে সে নিজেও সারাদিন ঠিকমতো কিছু খায়নি। আকাশ আর কিছু না বলে নিজের হাতে এক লোকমা খাবার তুলে মেঘের মুখের সামনে ধরল। মেঘ অবাক হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। চোখের কোণে হঠাৎ অশ্রু জমে উঠল। তারপর নিঃশব্দে লোকমাটা মুখে তুলে নিল। তাদের সম্পর্কের নাম তখন তারা কেউ জানতো না। ভালোবাসা আছে কিনা সেটাও যেন দুজনের কাছেই এক অমীমাংসিত প্রশ্ন। তবু একে অপরের প্রতি যে অদৃশ্য টান তৈরি হয়েছে, সেটাকে অস্বীকার করার মতো শক্তি দুজনের কারো ছিল না। রাত গভীর হলো। একই বিছানায় দুজন দুই প্রান্তে শুয়ে রইল। মাঝখানে সেই পরিচিত কোলবালিশ, যেন তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য দেয়াল। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎ আকাশ অস্থির হয়ে উঠল।
মেঘ অনুভব করলো তার শরীরে জ্বর আরো বেড়ে গেছে। প্রচন্ড দুর্বলতায় আকাশ মেঘকে শক্ত করে কাছে টেনে নিল। মেঘও তাকে সরিয়ে দিল না, বরং অসুস্থ মানুষটির মাথায় হাত রেখে নিঃশব্দে পাশে রইল। সেই মুহূর্তে দুজনের মধ্যকার দূরত্বটা যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো। দীর্ঘদিনের জমে থাকা কষ্ট, অভিমান আর একাকিত্বের মাঝখানে তারা একে অপরের আশ্রয় হয়ে উঠল। হঠাৎ আকাশ মেঘের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এমন হঠাৎ হওয়াতে মেঘ থমকেই যায়, চোখ বড় বড় করে ফেলে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। কিন্তু মেঘ কোনো প্রকারের বাধা সৃষ্টি করল না। আজ মেঘ নিজে থেকে নিজের সবকিছু তার স্বামীর কাছে সঁপে দিচ্ছে। আস্তে আস্তে আকাশের ছোঁয়া গভীর হতে শুরু করলো। মেঘের ঠোঁট থেকে গলা থেকে আস্তে আস্তে নিচের দিকে আকাশ স্পর্শে স্পর্শে ভরিয়ে দিচ্ছে মেঘকে। মেঘের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে, তবুও মেঘ একটু বাধা দিচ্ছে না আকাশকে। এমন ভাবে দুজন একে অপরকে ভালোবেসে একে অপরের ছোঁয়ায় গভীর ভালোবাসার সাগরে ডুবে গেল। ভোরের দিকে ক্লান্ত দুটো হৃদয় পাশাপাশি নিস্তব্ধ হয়ে গেছে। সকালে পাখির কিচিমিচির ডাক আর সূর্যের নরম সোনালি আলো জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়তেই মেঘের ঘুম ভাঙল। মিটমিট করে চোখ খুলতে সে নিজেকে আবিষ্কার করলো আকাশের বুকের কাছে। কিছুক্ষণ স্থির হয়ে রইল মেঘ। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতির জন্ম নিল। মনে হলো কোনো পুরুষের বুকের কাছে মাথা রেখে ঘুমিয়ে থাকার মধ্যে এতটা নিরাপত্তা, এতটা শান্তি লুকিয়ে থাকতে পারে, তা সে কখনোই জানতো না। কিন্তু পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই চমকে উঠল মেঘ। দ্রুত উঠে বসলো, চাদরটা শরীরের চারপাশে জড়িয়ে নিল। মেঝেতে পড়ে থাকা কাপড়গুলো হাতে নিয়ে নীরবে ওয়াশরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর আকাশের ঘুম ভাঙল। শরীরের প্রতিটি জয়েন্টে তীব্র ব্যথা অনুভব করছিল সে। ধীরে ধীরে বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ থেমে গেল। শরীরে কাপড়ের কোনো অস্তিত্ব ছিল না। হঠাৎ গত রাতের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দুহাতে নিজের মাথা চেপে ধরে মনে মনে বলল, এটা আমি কি করলাম? মেঘ তো অন্য একজনকে ভালোবাসে, তার অমতে, তার বিশ্বাসের সীমা ভেঙে আমি কি অন্যায় করে ফেললাম? অনুশোচনায় আকাশের বুক ভারী হয়ে গেল। এরই মধ্যে মেঘ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আকাশ সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়ালো। দু হাত জোর করে নিচু কণ্ঠে বলল, মেঘ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাল রাতে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। তুমি আমাকে আগেই বলে দিয়েছিলে তুমি অন্য একজনকে ভালোবাসো। তোমার সে অবস্থাটা জেনেও আমি তোমার প্রতি অন্যায় করেছি। এই অপরাধের তো কোনো ক্ষমা নেই, তবুও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। মেঘ কিছুক্ষণ আকাশের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার দুহাত নিজের হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল, প্লিজ আবরার, আপনি ক্ষমা চাইবেন না। আমি জানি আমি অন্য একজনকে ভালোবাসি। আমি এখনও জানি না সে কোথায় আছে, কেমন আছে, হয়তো আমাকে মনে রেখেছে কিনা, এমনকি সে বিয়ে করেছে কিনা সেটাও জানি না। ভবিষ্যতে কোনোদিন তার সঙ্গে আমার দেখা হবে কিনা সেটাও জানি না। মেঘের কণ্ঠ ভারী হয়ে এলো। কিন্তু একটা বিষয় আমি জানি, এই মুহূর্তে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। সমাজে সামনে আপনার মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকারটা ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব থেকেই আপনার পাশে আছি। কথাগুলো বলে মেঘ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ড আবার অদ্ভুত দ্রুততায় ছুটতে শুরু করলো। মনের ভিতর একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, একজন নারী আমার সম্মান ধ্বংস করে দিয়েছে, আরেকজন নারী সেই সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করছে, নিজের সব কিছু আমার কাছে সঁপে দিয়েছে। সত্যি, একজন নারী চাইলে একজন পুরুষের জীবন ধ্বংস করে দিতে পারে, আবার সেই নারী চাইলে ভেঙে পড়ে যে একজন মানুষের মাথা আবারও সম্মান সর্বোচ্চ উঁচুতে পৌঁছে দিতে পারে। অনেকক্ষণ সেই ভাবনায় ডুবে থাকার পর আকাশ ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। নিজের ভেতরের অস্থিরতাকে আড়াল করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তারপর অফিসে যাওয়ার জন্য পোশাক পরতে শুরু করলো। কিন্তু তার অজান্তেই মেঘের জন্য তার হৃদয়ের ভেতর যে জায়গাটা তৈরি হচ্ছিল সেটা আর আগের মতো ফাঁকা ছিল না। আকাশ আর মেঘ দুজনের কেউই এখনো জানে না এই গল্পের শুরুটা আজ থেকে নয়, অনেক আগেই তারা একে অপরকে না দেখে শুধু ফোনের ওপাশের কণ্ঠ শুনে অজান্তেই গভীরভাবে ভালোবেসে ফেলেছিল। অথচ ভাগ্যের নির্মম খেলায় সেই ভালোবাসাই তাদের দুজনকে আলাদা করে দিয়েছিল। আজ আবার সেই দুজন মানুষই একে অপরকে চিনতে না পেরে নিজেদের অজান্তেই নতুন করে ভালোবাসতে শুরু করছে। হয়তো এটাই নিয়তির সবচেয়ে অদ্ভুত খেলা। আল্লাহ যাদের মিলন লিখে রাখেন, পৃথিবীর কোনো অপশক্তি
কোনো ষড়যন্ত্র, কোনো দূরত্বই শেষ পর্যন্ত তাদের আলাদা করে রাখতে পারে না। মেঘ আর আকাশ যেন তারই সবচেয়ে বড় প্রমাণ। মেঘ ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল বসার ঘরে তার সৎ মা শারমিন চৌধুরীর ছোট্ট বোন সামিরা বেগম এবং তার মেয়ে রাইসা বসে আছে। মেঘকে দেখেই সামিরা বেগম ভ্রু কুঁচকে বললেন, কি রে মেয়ে, এটা কি শুনছি? তুই নাকি একজন পুরুষত্বহীন হিজলাকে বিয়ে করেছিস? কথাটা শেষ হতে না হতেই রাইসা তার ছেলের হাসি হেসে মায়ের কথার সঙ্গে আবারও বিষ মিশিয়ে বলল, মা, তুমি আসলে এখনো বোকা রয়ে গেছো। দেশের অর্ধেক মানুষ জানে মেগাপুর হাজবেন্ড পুরুষত্বহীন, বরং হিজলা বললেও ভুল হবে না। তার ভিডিওটা পুরো দেশ দেখেছে। 6 মাসে 20 মিলিয়নের বেশি ভিউ, ইউটিউবে, ফেসবুক, ইনস্টাগ্রাম সব মিলিয়ে। আবার নতুন করে জিজ্ঞেস করার কি আছে? প্রতিটি শব্দ যেন মেঘের বুকের ভেতর গিয়ে আঘাত করলো। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখে মুখে ফুটে উঠল তীব্র রাগ। মেঘ ধীর অথচ কঠিন কণ্ঠে বলল, সামিরা আন্টি, আমার স্বামী পুরুষত্বহীন কিনা সেটা কি আপনি আমার চেয়ে ভালো জানেন? আমি তো আমার স্বামীর মধ্যে তেমন কিছু দেখি না। রাইসা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি এখন তার পক্ষ কথা বলবে, এটাই স্বাভাবিক। স্বামীর সম্মান রক্ষা করতে হবে তো। কিন্তু পুরুষত্বহীন এই কথাটা তো পুরো দেশবাসী জানে। মুহূর্তেই মেঘের চোখ লাল হয়ে উঠল। এবার তার কণ্ঠে আর কোনো কোমলতা নেই। কঠিন কণ্ঠে বলে, রাইসা, আমার স্বামী পুরুষত্বহীন কিনা সে বিষয়ে তুই এতটা চিন্তিত হয়ে কিভাবে কথা বলিস? তুই কি তার সঙ্গে রাত কাটিয়েছিস? নাকি তোর কথার ধরন দেখে মনে হচ্ছে বিষয়টা সম্পর্কে তোর নিজেরই বেশ ভালো অভিজ্ঞতা আছে? কথাটা যেন সরাসরি রাইসার বুকের ভেতর গিয়ে আঘাত করলো। তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সামিরা বেগমও যেন আচমকা বাকরুদ্ধ হয়ে পড়লেন। পরক্ষণেই সামিরা বেগম চিৎকার করে উঠলেন, মেঘ, মুখ সামলে কথা বল। আমার মেয়েকে যা তা বলার সাহস তোকে কে দিয়েছে? মেঘ এক পা এগিয়ে এসে কঠিন চোখে তার দিকে তাকিয়ে বলল, সামিরা আন্টি, আপনি আমার মায়ের বোন বলে আপনাকে সম্মান করি, তাই আপনার মেয়েকে এখন ছেড়ে দিচ্ছি। নইলে আমার স্বামীর সম্মান নিয়ে কথা বলার জন্য তার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। আমার স্বামীর দিকে আঙুল তোলার আগে মনে রাখবেন, এই আঙুল আমার দিকে তোলা হয়েছে বলেই আমি চুপ করে থাকবো না। মেঘের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে সামিরা বেগমের মুখের ভাষা হারিয়ে গেল। রাইসা লজ্জায় মাথা নিচু করে ফেলল। মেঘ এবার ধীরে ধীরে বলল, আপনি আমার মায়ের বোন, আপনাকে আমি সম্মান করি। এই বাড়িতে আসবেন, যতদিন ইচ্ছা থাকবেন, কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু ভবিষ্যতে যদি আর একবার আমার স্বামীর সম্মান নিয়ে টান দেন, তাহলে আমি আপনার সম্মানের অস্তিত্বই আপনার চোখের সামনে মুছে দেব। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সামিরা বেগম, রাইসা আর শারমিন তিনজনই অবিশ্বাসের চোখে মেঘের দিকে তাকিয়ে রইল। তারা যেন এই প্রথম বুঝতে পারল মেঘ আর আগে সেই নরম চুপচাপ মেয়ে নেই। নিজের স্বামীর সম্মানের প্রশ্নে সে একাই যেন পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে। সিঁড়ির উপর দাঁড়িয়ে এতক্ষণ সবকিছু দেখছিল আকাশ। মেঘের প্রতিটি কথা তার কানে পৌঁছেছে। চোখের কোণ বেয়ে কখন যে অশ্রু জমে উঠেছে সে নিজেও বুঝতে পারেনি। তার বুকের ভেতরটা গর্বে ফুলে উঠল। মনে মনে বলল, আজ থেকে আমি আর একা নই। আমার জন্য লড়াই করার মতো একজন মানুষ আছে। আমার সম্মানের জন্য যুদ্ধ করার মতো একজন মানুষ আছে। আমার পাশে আমার স্ত্রী আছে, আমার মেঘ আছে। আকাশ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতেই মেঘ তার দিকে তাকালো। রাগে তখন তার শরীর কাঁপছে। মেঘ বলল, চলুন আবরার, এখানকার পরিবেশ আমার মনটাই নষ্ট করে গেছে। বাসায় নাস্তা করব না, বাইরে কোথাও বসে নাস্তা করব। আকাশ মৃদু হেসে মাথা নাড়ল। দুজন গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলেও মেঘের রাগ কমছিল না। তার মনে হচ্ছিল একটু আগে যদি নিজেকে সামলাতে না পারতো তাহলে রাইসা আর সামিরা বেগমের সঙ্গে আরো বড় ঝামেলা হয়ে যেত। কিছুক্ষণ পর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করলো। নাস্তা শেষে বাইরে বেরোতেই হঠাৎ আকাশের পা থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার মা, বাবা এবং ভাই। আকাশের বাবা তাকে দেখি কঠিন গলায় বললেন, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? তোকে না বলছি আমাদের পরিচয় দিবি না, আমাদের থেকে দূরে থাকবে। যা, সামনে থেকে সরে যা। আকাশের মা সঙ্গে সঙ্গে বললেন, তুই আমার সামনে থেকে সরে যা, কোনো কথা বলবি না। তুই আমাদের সন্তান, এই পরিচয়টা পর্যন্ত এখন আর দিতে পারবি না। সমাজে আমাদেরও সম্মান আছে। মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এবার সে বুঝতে পারল এরা আকাশের বাবা মা এবং ভাই। কিছুক্ষণ নীরবে তাদের দিকে তাকিয়ে থাকার পর মেঘের কণ্ঠ কঠিন হয়ে উঠল, আপনাদের মতো কিছু মা বাবার জন্য পৃথিবীর সব মা বাবা কলঙ্কিত হয়। সন্তান যখন বিপদে পড়ে তখন তাকে বুকে টেনে নেওয়ার বদলে আপনারা তার হৃদয়ের উপরেই বিষ ঠেলে দিচ্ছেন।
কেমন মা বাবা আপনারা? আকাশের মা তার ছেলের হাসি হেসে বললেন, এই মেয়ে তুমি কে? এটা আমাদের পারিবারিক বিষয়। আর এমন পুরুষত্বহীন এই ছেলেকে কে নিজের সন্তান বলে পরিচয় দেবে, যাকে তার স্ত্রী বুকের ওপর লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে? মেঘের চোখ জ্বলে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে আকাশের হাত শক্ত করে ধরে বলল, আমি আপনার ছেলের স্ত্রী। তারপর আকাশের বাবা মায়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আর একটা কথা মনে রাখবেন, আমি মেঘ। আমি কথা দিচ্ছি একদিন আমার স্বামী আমার সন্তান সহ পুরো দুনিয়ার সামনে দাঁড় করিয়ে প্রমাণ করব সে একজন সম্মানিত মানুষ। আমার স্বামী একদিন এমন মাথা উঁচু করে দাঁড়াবে, সেদিন আপনারাই গর্ব করে বলবেন ও আমাদের সন্তান। মেঘের কণ্ঠ আরো দৃঢ় হয়ে উঠল। কিন্তু সেদিন আমি আপনাদের মতো মা বাবার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দেব কিনা সেটা তখন আমি সিদ্ধান্ত নেব। কথাগুলো শেষ হতেই আকাশের বাবা মা এবং ভাই অট্ট হাসিতে ফেটে পড়ল। তাদের হাসির শব্দে মেঘের রাগ আরো বেড়ে গেল, কিন্তু সে আর কোনো কথা বাড়ালো না। শুধু আকাশের হাতটা আরো শক্ত করে ধরে তাকে গাড়ির দিকে নিয়ে গেল। আকাশ এবারও কাঁদল না। অদ্ভুতভাবে তার বুকের ভেতর আজ কষ্টের বদলে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ছিল। একটা মানুষ তার সম্মানের জন্য পৃথিবীর সামনে দাঁড়িয়ে যুদ্ধ করছে। এই অনুভূতিটা তার কাছে এতটাই নতুন, এতটাই অমূল্য যে নিজের অজান্তেই তার চোখের কোণে হাসি ফুটে উঠল। গাড়িতে বসে আকাশ মেঘের দিকে তাকালো। তার মনে হলো, জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে যদি পাশে একটা বটগাছের মতো মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে ঝড় যত বড়ই হোক মানুষ একেবারে ভেঙে পড়ে না। আর সেই বটগাছটার নাম মেঘ। অফিসে পৌঁছানোর পর মেঘ নিজের কেবিনে বসে কাজে ডুবে গেল। আসলাম চৌধুরী কিছুদিনের জন্য দেশের বাইরে থাকায় কোম্পানির পুরো দায়িত্ব এখন অনেকটাই তার কাঁধে। নতুন পদ, নতুন দায়িত্ব, সবকিছু সামলাতে গিয়ে এক মুহূর্ত যেন অবসর পাওয়ার সুযোগ নেই। অন্যদিকে আকাশও নিজের কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে তার সামনে এসে বসলো আরিয়ান খান। ঠোঁটের কোণে মুচকি হাসি, চোখে যেন অদৃশ্য কোনো বিদ্রুপের ছায়া। আর বলে, আমার মনে হয় কি আকাশ, আপনার এই চাকরিটাও ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। আকাশ ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। আরিয়ান ধীর গলায় বলল, কারণ অনন্যা যখন এখানে আসবে তখন আপনার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কষ্ট সামলাতে না পেরে যদি আবার হিতাহিত জ্ঞান হারিয়ে কোনো অঘটন ঘটিয়ে বসেন বা অনন্যা বা আমার উপর অ্যাটাক করে বসেন, তখন কিন্তু এই কোম্পানির বস আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। জীবনে আর কত অপমান সহ্য করবেন? কথাগুলো শেষ হতেই কয়েক মুহূর্ত নীরব রইল আকাশ। তারপর হঠাৎ তার বুকের ভেতর থেকে অট্ট হাসি বেরিয়ে এলো। হাসিটা এতটাই তীব্র ছিল যে কেবিনের দেওয়ালগুলো যেন সেই হাসির প্রতিধ্বনিতে কেঁপে উঠল। আরিয়ান বিস্মিত চোখে তাকিয়ে রইল। হাসি থামিয়ে আকাশের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, মিস্টার আরিয়ান খান, আপনি বোধহয় একটা বিষয় ভুলে যাচ্ছেন। আমি যদি সত্যি হিতাহিত জ্ঞান হারিয়ে আপনাকে আর আপনার স্ত্রীকে অনন্যাকে পেটাতে শুরু করি, তাহলে আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মেঘ আমাকে চাকরি থেকে বের করে দেওয়া তো দূরের কথা, আমার চোখে চোখ রেখেও কথা বলবে না। আরিয়ানের মুখে হাসি মুহূর্তে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য তার নিঃশ্বাস যেন আটকে গেল। তবে নিজেকে সামলে নিয়ে ঠোঁটে আবার কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, জীবনে অনেক শুনেছি মানুষ জেগে থেকেও স্বপ্ন দেখে। আজ আপনাকে দেখে কথাটা সত্যি বলে বিশ্বাস হচ্ছে। নিজের চোখে দেখলাম একজন মানুষ কিভাবে নিজের স্বপ্নের ভেতর বাস করতে পারে। যাই হোক, অপেক্ষা করুন, সামনে আরও একটা অপমান আপনার জন্য অপেক্ষা করছে। কথাটা বলে আরিয়ান উঠে দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আকাশ তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। মনে মনে বলল, আজ কতদিন পর মন খুলে হাসলাম, আর এই হাসিটার পেছনে যে মানুষটা আছে সে শুধু একজন, মেঘ। অন্যদিকে মেঘের কেবিনে ঢুকতেই আহমেদ শাহজাদ কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মিস মেঘ, ইউ আর লুকিং গর্জিয়াস। আপনাকে দেখলে যেন কোনো ছেলে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যাবে। মেঘ চোখ তুলে তার দিকে তাকালো। মুখে কোনো হাসি নেই, কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। মিস্টার আহমেদ, এটা অফিস, এখানে কাজ করার জায়গা, কাউকে মুগ্ধ করার জায়গা নয়। আর আপনার সেই বয়সও নেই যে বয়সে এসব কথা বলে বেড়াবেন। বরং আপনার মা বাবাকে বলুন একটা ভালো মেয়ে দেখে আপনাকে বিয়ে দিয়ে দিতে। কথাগুলো শেহজাদ আহমেদের আত্মসম্মানে গিয়ে এমনভাবে আঘাত করলো যে মুহূর্তের মধ্যে তার মুখের স্বাভাবিক ভাবটা পাল্টে গেল। চোখে মুখে অপমানের ছাপ স্পষ্ট ফুটে উঠলেও সে তা লুকিয়ে নরম গলায় বলল, সরি মিস মেঘ, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটু মজা করেই কথাটা বলেছিলাম।
বুঝতে পারিনি আপনি এভাবে নেবেন। মেঘ আর বিষয়টি বাড়ালো না। ঠিক আছে, এখন কাজের কথা বলি। আপনার ফ্যাশন ডিজাইনার কোথায়? কিছুক্ষণ পর আরিয়ান খানও মেঘের কেবিনে এসে উপস্থিত হলো। মেঘ দুজনের দিকে তাকিয়ে বলল, আমাদের সামনে খুব বড় একটা সুযোগ পেয়েছি। আমেরিকান কোম্পানির জন্য এমন একটি শীতকালীন পোশাকের কালেকশন তৈরি করতে হবে, বিশেষ করে জ্যাকেট সহ অন্যান্য পোশাকের এমন ডিজাইন যা শুধু তাদের বর্তমান চাহিদা পূরণ করবে না, বরং ভবিষ্যতে যেন তারা আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়। ডিজাইন হতে হবে আন্তর্জাতিক মানের, কিন্তু তার সঙ্গে আমাদের নিজস্বতার ছাপও থাকতে হবে। আরিয়ান মাথা নাড়ল। ম্যাম, আমরাও আমাদের টিম নিয়ে কাজ করছি, চেষ্টা করছি এমন একটা হাই কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস শীতকালীন পোশাকের ডিজাইন তৈরি করতে যেটা আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা পাবে। আহমেদও সঙ্গে সঙ্গে বলল, জি মিস মেঘ, আমার টিমও কাজ করছে। আপনি আপনার ফ্যাশন ডিজাইনদের নিয়ে আলাদাভাবে চেষ্টা করুন। আশা করি আমরা দুটো টিম থেকেই অসাধারণ কিছু বের করে আনতে পারবো। কিছুক্ষণ পর আহমেদ, শাহজাদ ও আরিয়ান খান কেবিন থেকে বেরিয়ে গেল। করিডোরে পা রাখতেই শাহজাদ আহমেদের মুখের ভদ্রতার মুখোশটা সরে গেল। চোখে ফুটে উঠল অন্যরকম এক জেদ। মনে মনে সে বলল, মেঘ, তোমাকে আমি আমার নিয়ন্ত্রণে নেবই। তোমার এই আত্মবিশ্বাস, এই অহংকার সবকিছু একদিন আমার সামনে মাথা নত করবে। তোমাকে বিয়ে করে তোমার এই অহংকার তছনছ করে দেব। কিন্তু তার সেই অন্ধ উচ্চাকাঙ্ক্ষা তখনও জানত না মেঘের হৃদয়ের দরজা অন্য কারোর জন্য নয়, অদৃশ্যভাবে ইতিমধ্যে একজনের জন্য খুলে গেছে। কিছুক্ষণ পর আকাশকে নিজের কেবিনে ডাকলো মেঘ। আকাশ ভেতরে ঢুকতেই মেঘ বলল, আপনার আমাদের ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে আপনি একটু সময় দেবেন? এই প্রজেক্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা ওয়ার্ল্ড ক্লাস শীতকালীন পোশাকের ডিজাইন দরকার যেটা দেখে আমেরিকান কোম্পানি ভবিষ্যতে আমাদের সঙ্গে আরও বড় কাজ করতে আগ্রহী হয়। আপনি ওদের সঙ্গে বসে একটু কাজটা দেখবেন? আকাশ শান্তভাবে মাথা নাড়ল। অবশ্যই, আমি দেখছি। সে কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার বাইরে পা রাখতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল আত্মবিশ্বাসী এক হাসি। আকাশ মনে মনে বলল, মেঘ, তুমি একটু চিন্তা করো না। আমি ইতিমধ্যে এমন একটা ডিজাইন তৈরি করে রেখেছি যেটা সামনে এলে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলোড়ন উঠবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো, খুব শীঘ্রই আমাদের কোম্পানির নাম আন্তর্জাতিক বাজারের শীর্ষ সারিতে পৌঁছাবে। আকাশ জানত না এই প্রজেক্ট শুধু তার কর্মজীবনের মোড় ঘোরাবে না, তার জীবনের হারিয়ে যাওয়া পরিচয়, সম্মান আর ভালোবাসার গল্প নতুন এক অধ্যায়ের প্রবেশ করতে যাচ্ছে। আরিয়ান চৌধুরী গ্রুপ থেকে বেরিয়ে আসতেই পকেট থেকে ফোনটা বের করে অনন্যাকে কল দিল। কয়েকটা রিং হওয়ার পর ওপাশ থেকে অনন্যা ফোন রিসিভ করতেই হালকা হাসির সুরে বলল, আরিয়ান, কি হয়েছে? আজ এত সকাল সকাল আমার কথা খুব মনে পড়ছে বুঝি? আরিয়ানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তোমার কথা তো প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটেই মনে পড়ে, তবে আজ তোমাকে অন্য একটা কথা বলার জন্য ফোন করেছি। অনন্যার কণ্ঠে এবার কৌতূহল ফুটে উঠল। কি কথা? খুব জরুরি কিছু? আচ্ছা বলো, আমি শুনছি। আরিয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমার এক্স বয়ফ্রেন্ড প্লাস এক্স হাজব্যান্ড আকাশ এখন আমাদের কোম্পানি যে চৌধুরী গ্রুপের সঙ্গে প্রজেক্টে কাজ করছে সেই চৌধুরী গ্রুপেই কাজ করছে। কথাটা শুনে ওপাশের অনন্যা যেন মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর বিস্ময় বলে উঠল, কি বলছো তুমি? সে এখনো বেঁচে আছে? আমি তো ভেবেছিলাম এতদিনে সে সুইসাইড করে ফেলেছে। তার কণ্ঠে বিস্ময়ের চেয়ে যেন অদ্ভুত এক নির্লিপ্ততা ছিল। কিছুক্ষণ পর অনন্যা আবার বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই আমি সেখানে আসছি। এবারও দেখবে কিভাবে তাকে ওই কোম্পানি থেকে বের করে দেই। আরিয়ান মৃদু হেসে বলল, আকাশের কনফিডেন্স দেখে কিন্তু আমার মনে হচ্ছে না তাকে এত সহজে বের করতে পারবো। এরপর সে চৌধুরী গ্রুপে আকাশের সঙ্গে হওয়া কথোপকথনে সবকিছু অনন্যাকে খুলে বলল। আকাশ কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছে, কিভাবে নিজের অবস্থান নিয়ে একটুও বিচলিত হয়নি, কিছুই বাদ রাখলো না। সব শুনে অনন্যা তাচ্ছিলের হাসি হেসে বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ওর এই ওভার কনফিডেন্সই একদিন ওকে ডুবিয়ে দেবে। সময়ের স্রোতে এভাবেই কেটে গেল আরও কয়েকটি দিন। রাতের খাবার শেষে আকাশ আর মেঘ যখন ঘুমাতে গেল তখন তাদের মাঝখানে আর সেই কোলবালিশটি ছিল না। এক সময় যে কোলবালিশটাই তাদের দুজনের মাঝখানে আকাশ জমিনের মতো দূরত্ব তৈরি করে রাখত, আজ সেটার আর কোনো প্রয়োজন নেই। কখন যে সেই দূরত্বের জায়গা দখল করে নিয়েছে এক অদ্ভুত টান, মায়া আর গভীর অনুভূতি, দুজনের কেউই তা বুঝতে পারেনি।
মেঘের হৃদয়ের গভীরে এখনও তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটির জন্য তীব্র অনুভূতি বেঁচে আছে, কিন্তু সেই অনুভূতির পাশে অজান্তেই জায়গা করে নিয়েছে আকাশ। যে মানুষটার কষ্ট এখন মেঘের নিজের কষ্টের মতোই লাগে, যে মানুষটার সম্মান রক্ষা করতে গিয়ে মেঘ নিজের সবকিছু ভুলে যেতে পারে। অন্যদিকে আকাশও জানে না মেঘ কখন তার হৃদয়ের এতটা গভীরে ঢুকে গেছে। পরদিন সকালে মেঘের কেবিনে বসে কিছু অফিসিয়াল বিষয় নিয়ে আলোচনা করছিল আকাশ। কাজের কাগজপত্র বুঝিয়ে দিতে দিতে একসময় সে মেঘের একেবারে কাছাকাছি গিয়ে দাঁড়ালো। দুজনেই কাজে এতটাই মগ্ন ছিল যে বাইরের পৃথিবীর কথা যেন কিছুক্ষণের জন্য তাদের মনেই ছিল না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো আহমেদ শাহজাদ, আরিয়ান খান এবং তাদের সঙ্গে অনন্যা। দৃশ্যটা দেখে অনন্যার পা যেন মাটিতে আটকে গেল। আকাশ আর মেঘকে এতটা কাছাকাছি দেখে তার চোখ বড় হয়ে গেল। শরীরের ভেতর দিয়ে যেন হঠাৎ ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মনে মনে ভাবলো, এরা কি একে অপরকে চিনে ফেলেছে নাকি নিছক কাকতালীয় ঘটনা? আগে চুপচাপ দেখি কি হয়। অন্যদিকে মেঘের এতটা কাছে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে আহমেদ শাহজাদের মুখ মুহূর্তে কালো হয়ে গেল। চোখে মুখে ঈর্ষার আগুন জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল তার। মেঘ অবশ্য পরিস্থিতির কোনো অস্বাভাবিকতা বুঝতে না দিয়ে সবাইকে বসতে বলল। কিছুক্ষণ পর মেঘের চোখ গিয়ে থামলো অনন্যার মুখে। কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনাকে আমার মনে হয় কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। অনন্যার বুকের ভিতর ধক করে উঠল, তবু মুখে কিছু প্রকাশ করলো না। সামান্য তুতলাতে তুতলাতে বলল, হ্যাঁ, আমরা একই হোস্টেলে থাকতাম, একদিন হয়তো আপনাকে দেখেছিলাম। মেঘ আর কিছু বলল না, কিন্তু আকাশ অনন্যাকে দেখার মুহূর্তে যেন অন্য এক মানুষ হয়ে গেল। তার রুহ কেঁপে উঠল, শরীরের লোম খাড়া হয়ে গেল, কপালের শিরাগুলো ফুলে উঠল। এক সময় যে মুখটা দেখলে তার হৃদয় ভালোবাসা ভরে উঠত, আজ সেই মুখের দিকে তাকিয়ে তার ভেতর থেকে শুধু ঘৃণা আর তিক্ততা উঠে আসছে। কারণ আকাশ এখন জানে অনন্যা তার সত্যিকারের ভালোবাসা ছিল না। যে মানুষটাকে এতদিন নিজের জীবনের সবকিছু ভেবেছিল, সে ছিল এক প্রতারণার অংশ। আর তার সত্যিকারের ভালোবাসা কোথায়? কে সেই মানুষ? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন আকাশের জীবনের অন্যতম বড় দায়িত্ব। কাজের আলোচনা শেষ হওয়ার পর আহমেদ শাহজাদ বলল, মিস মেঘ, আগামীকাল কিন্তু আমাদের ডিজাইন প্রেজেন্টেশনের দিন। আমরা আমাদের ফ্যাশন ডিজাইনদের নিয়ে পুরোপুরি প্রস্তুত। আশা করি আপনারাও প্রস্তুত আছেন। মেঘ কিছু বলার আগে আকাশ দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ মিস্টার আহমেদ শাহজাদ, আমরা পুরোপুরি প্রস্তুত আছি। আমাদের ফ্যাশন ডিজাইনারও প্রস্তুত। আগামীকাল আমেরিকান সিওয়ের বাংলাদেশ অফিসে সবকিছু খোলামেলাভাবে উপস্থাপন করা হবে। আকাশের কণ্ঠে ছিল এমন দৃঢ়তা যেন নিজের কাজের সফলতা নিয়ে তার মনে বিন্দুমাত্র সংশয় নেই। মেঘের ভেতরটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল। মনে মনে বলল, আমি তো তোমাকে এমনই দেখতে চাই আপনার। মাথা নিচু করে নেই, ভেঙে পড়ে না, এমন আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে। আজ তোমার এই আত্মবিশ্বাসী কণ্ঠটা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে। অন্যদিকে আহমেদ শাহজাদ, আরিয়ান খান ও অনন্যার মুখ ক্রমশ বিরক্তিতে শক্ত হয়ে উঠছিল। মনে হচ্ছিল তারা যেন এই মুহূর্তে আকাশকে ঘাড় ধরে কোম্পানি থেকে বের করে দিতে চায়। কিন্তু তাদের বিষময় আরও বেড়ে গেল যখন দেখলো মেঘও আকাশের প্রতিটি কথায় দৃঢ়ভাবে সম্মতি জানাচ্ছে। কিছুক্ষণ পর সবাই কেবিন থেকে বেরিয়ে গেল। আকাশ ও মেঘের সঙ্গে দিনের বাকি কাজগুলো শেষ করে নিজের কেবিনে ফিরে গেল। কিন্তু কেবিনে ঢোকার কিছুক্ষণ পরই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো অনন্যা ও আরিয়ান। অনন্যা আকাশের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, বলতেই হবে, তোমার কই মাছের জান এখনো কমেনি। আমি তো মনে করেছিলাম এতদিনে মরে মরে ভূত হয়ে গিয়েছো, এখন দেখি কোম্পানিতে বেশ ভালো একটা পোস্টে চাকরি করছো। বাহ! আকাশ তার দিকে তাকালো মাত্র একবার, তারপর চোখ ফিরিয়ে নিল। এই দুজন মানুষের সঙ্গে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে তার ছিল না। এক সময় যাদের জন্য সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়, পরিবার, সম্মান সবকিছু হারিয়েছে, আজ তাদের সামনে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করার কোনো কারণ সে দেখল না। আকাশ শান্ত অথচ ধারালো কণ্ঠে বলল, মিসেস চিটার বাটপার অনন্যা, আপনার সঙ্গে এক বিন্দু পরিমাণ কথা বলার রুচি আমার নেই। আমার রুচি এতটা নিচে নামেনি যে একজন প্রতারক আর বেইমানের সঙ্গে দাঁড়িয়ে কথা বলবো। প্লিজ আমার কেবিন থেকে বেরিয়ে যান। কথাগুলো অনন্যার অহংকারী সরাসরি আঘাত করলো। তার মুখ মুহূর্তেই লাল হয়ে উঠল, চোখে মুখে ফুটে উঠল অপমান, রাগ আর প্রতিশোধের আগুন। দাঁতে দাঁত চেপে অনন্যা বলল, তুই আমাকে কেবিন থেকে বের করে দিচ্ছিস?
আকাশ কোনো উত্তর দিল না। অনন্যা আরো রাগে কাঁপতে কাঁপতে বলল, ঠিক আছে, মনে রাখিস আমি তোকে শুধু এই কেবিন থেকে নয়, এই পুরো কোম্পানি থেকে বের করে দেব। আর সেটাও এমন অসম্মানের সঙ্গে করব যাতে জীবনে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারিস। কথাটা বলে অনন্যা রাগে ফুঁসতে ফুঁসতে কেবিন থেকে বেরিয়ে গেল। আর আকাশ চুপচাপ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এক সময় এই নারী ছিল তার পৃথিবী। আজ সেই পৃথিবীর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আকাশের পাশে অন্য একজন মানুষ, মেঘ। আর আকাশের অজান্তেই সেই মানুষটি ধীরে ধীরে তার ভেঙে যাওয়া হৃদয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে উঠছিল। মেঘ সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোখ রাখতেই হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। আকাশের কেবিনের দরজা খুলে বেরিয়ে আসছে অনন্যা আর আরিয়ান। দৃশ্যটা তার মনে অদ্ভুত একটা খটকা তৈরি করলো। হঠাৎ অনন্যা কেন আকাশের কেবিনে, আর কি নিয়েই বা এতক্ষণ কথা হলো? আর দেরি করলো না মেঘ, নিজের কেবিন থেকে বেরিয়ে সোজা আকাশের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খুলে ভেতরে ঢুকলো। তারপর কোনো কথা না বলে ভেতর থেকে কেবিনের দরজাটা লক করে দিল। হঠাৎ দরজা লক হওয়ার শব্দে আকাশ কিছুটা ঘাবড়ে গেল। চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, মেঘ, এটা তুমি কি করলে? কেবিন লক করলে কেন? আশেপাশে কত কলিগ আছে, তারা কি মনে করবে বলো তো? মেঘ কোনো ভ্রুক্ষেপ করলো না। ধীর পায়ে আকাশের সামনে চেয়ারটায় বসতে বসতে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি এত ভয় পান কেন? আমি বুঝি না। আমি কোনো পরনারী নয়, আমি আপনার স্ত্রী। মানুষ কি বলছে সেটা নিয়ে এত কান দেওয়ার দরকার নেই। আমি যে কারণে এসেছি সেটা বলেই চলে যাব। আকাশ কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে রইল। তারপর ক্লান্ত চোখ দুটো নামিয়ে নিয়ে বলল, হ্যাঁ বলো, কি বলতে এসেছো? মেঘ এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, আমি দেখলাম আপনার কেবিন থেকে আর গ্রুপের ফ্যাশন ডিজাইনার আরিয়ান আর অনন্যা বেরিয়ে গেল। ওরা এখানে কি করতে এসেছিল? অনন্যার নামটা উচ্চারিত হতেই আকাশের মুখে সমস্ত স্বাভাবিকতা যেন মুহূর্তেই হারিয়ে গেল। সে কিছুক্ষণ নীরব থেকে মেঘের দিকে তাকালো। তারপর ভারী কণ্ঠে বলল, এটাই সে অনন্যা, যার কারণে আমি একসময় ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম, যার প্রতারণা আমার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, যার কারণে আমি নিজের জীবনটাকেই অর্থহীন মনে করেছিলাম। সেই মানুষটাই আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। কথাগুলো শুনে মেঘের বুকের ভেতরটা যেন আচমকা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল। চোখে মুখে রাগের উত্তাপ ছড়িয়ে পড়লেও সে নিজেকে সামলে নিল। গলা শক্ত করে জিজ্ঞেস করে, কেন এসেছিল? এতদিন পর আবার আপনার কেবিনে কি বলতে এসেছে? মেঘের প্রশ্নের আড়ালে লুকিয়েছিল অন্য এক আতঙ্ক, আকাশকে হারানোর আতঙ্ক। অনন্যার নামটা শোনার পর থেকে তার বুকের ভিতর সেই ভয়টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছিল। যদি অতীত আবার ফিরে আসে, যদি আবরারকে ও তার ভালোবাসার মানুষের মতো হারিয়ে ফেলে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে হুমকি দিতে এসেছে, বলেছে আমাকে কোম্পানি থেকে বের করে দেবে, তাও অসম্মানের সঙ্গে। কথাটা শেষ হতেই মেঘের চোখ দুটো রাগে জ্বলে উঠল। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, প্রয়োজনে 20,000 কোটি টাকার পুরো প্রজেক্টই ক্যান্সেল করে দেব, তারপরেও আপনার সম্মানে এক বিন্দু আঁচড়ও পড়তে দেব না। এটা আপনার স্ত্রীর ওয়াদা। মেঘের কণ্ঠে এতটা দৃঢ়তা ছিল যে আকাশ কিছুক্ষণ নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতর হঠাৎ অদ্ভুত এক গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ল। যে মানুষটাকে এতদিন নিজের জীবনের বোঝা মনে হতো, সেই মানুষটাই আজ তার সম্মানের জন্য 20,000 কোটি টাকার প্রজেক্ট পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা বলছে। মেঘ কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু তার চলে যাওয়ার পরও আকাশের ঠোঁটের কোণে লেগে রইল এক অদৃশ্য হাসি। মনে মনে সে বলল, আমার জন্য মেঘ 20,000 কোটি টাকার প্রজেক্ট পর্যন্ত ছেড়ে দিতে পারে? আমি তাহলে তার কাছে এতটাই মূল্যবান? অন্যদিকে দূর থেকে পুরো দৃশ্যটা লক্ষ্য করছিল অনন্যা। সেদিন অফিস ছুটি হওয়ার সময় আকাশ আর মেঘকে একই গাড়িতে উঠতে দেখে অনন্যার চোখে কৌতূহল জেগে উঠল। সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, ওরা দুজন কি একই গাড়িতে আসা যাওয়া করে? একটু আগে তো দেখলাম একসঙ্গে গাড়িতে গেল। আরিয়ান ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গের হাসি হেসে বলল, হয়তো মেঘ ম্যামের অফিসের চাকরির পাশাপাশি বাড়িতেও কাজ করে, তাই একই গাড়িতে আসা যাওয়া করে। কথাটা শেষ হতেই দুজনের বিদ্রূপের হাসিতে ফেটে পড়ল। তারা জানতো না পরদিনের একটি মাত্র প্রেজেন্টেশন তাদের সেই হাসিকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে চলেছে। পরদিন সকাল থেকে পরিবেশ ছিল চাপা উত্তেজনা। গ্রুপের আহমেদ শাহজাদ, আরিয়ান খান, অনন্যা এবং তাদেরও অনন্যা ফ্যাশন ডিজাইনার প্রস্তুত। অন্যদিকে চৌধুরী গ্রুপের পক্ষ থেকে মেঘ, আকাশ এবং তাদের ডিজাইন টিমও প্রস্তুত। গন্তব্য একটি বহুজাতিক আমেরিকান কোম্পানির প্রধান কার্যালয়।
শীতকালীন জ্যাকেট সহ বিভিন্ন ধরনের পোশাকের নতুন ডিজাইন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন। বিশাল এই প্রজেক্টটি 2 গ্রুপের যৌথ কাজ করবে। তাদের জন্য এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করার বিশাল সুযোগ। কনফারেন্স রুমে সবাই নিজেদের নির্ধারিত আসনে বসে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দরজা খুলে প্রবেশ করলেন আমেরিকান কোম্পানির সিইও মিস্টার ডেভিড। তিনি 2 গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। একে একে সবার সঙ্গে কর্মর্দন করে সংক্ষিপ্ত কৌশল বিনিময়ের পর তিনি নিজের আসনে বসলেন। মহোদয় ও মহোদয়াগণ, আমরা প্রস্তুত। উপস্থাপনা শুরু করা যাক। প্রথমে শুরু হলো আর গ্রুপের প্রেজেন্টেশন। একটির পর একটি ডিজাইন পর্দায় ভেসে উঠতে লাগলো। শীতকালীন জ্যাকেট, কোট, বিভিন্ন ধরনের আধুনিক পোশাক, সবকিছুই ছিল নিখুঁত। কিন্তু প্রেজেন্টেশন যত এগুচ্ছিল, মিস্টার ডেভিডের মুখের অভিব্যক্তি ততই গম্ভীর হয়ে উঠছিল। অবশেষে আর গ্রুপের প্রেজেন্টেশন শেষ হলো। এরপর শুরু হলো চৌধুরী গ্রুপের পালা। মেঘের নেতৃত্বে একের পর এক ডিজাইন উপস্থাপন করা হলো। প্রায় 2 মাস ধরে দিনরাত পরিশ্রম করে তৈরি করা প্রতিটি ডিজাইনার এই কয়েক মিনিটের পরীক্ষার মুখোমুখি। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর পুরো কনফারেন্স রুম নেমে এলো অস্বস্তিকর নীরবতায়। মিস্টার ডেভিড ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বললেন, মিস্টার আহমেদ শাহজাদ, মিস মেঘ, আপনাদের প্রেজেন্টেশন আমরা দেখেছি। সত্যি বলতে ডিজাইনগুলো খারাপ নয়, তবে এত বড় একটি প্রজেক্টের জন্য আমরা যে ধরনের নতুনত্ব ও বৈচিত্র্য খুঁজছি সেটা এখানে যথেষ্ট পরিমাণে পাচ্ছি না। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, তাই আমরা আপনাদের আরও 1 মাস সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে নতুন ডিজাইন তৈরি করে আবার আমাদের সামনে নিয়ে আসুন। তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। কথাগুলো যেন পুরো কনফারেন্স রুমের বাতাসটা ভারী করে দিল। আহমেদ শাহজাদের মুখ গম্ভীর হয়ে গেল। মেঘের চোখেও হতাশার ছায়া নেমে এলো। আরিয়ান, অনন্যা এবং বাকি ডিজাইনারও একে অপরের দিকে তাকিয়ে রইল। 2 মাসের নির্লস পরিশ্রম, অসংখ্য রাতের ঘুমহীনতা, অগণিত ডিজাইনের কোড কাটাছেঁড়া সবকিছু যেন এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল। ঠিক তখনই মিস্টার ডেভিড, আকাশের কণ্ঠে পুরো কনফারেন্স রুম কেঁপে উঠল। সবাই একসঙ্গে তার দিকে ফিরে তাকালো। আকাশ ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার একটা প্রেজেন্টেশন আছে। আপনি যদি সেটা একবার দেখেন, তারপর যদি সিদ্ধান্ত নেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কথাটা শুনে আহমেদ শাহজাদ, আরিয়ান, অনন্যা, মেঘ সহ উপস্থিত সবাই বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘের চোখেও ফুটে উঠল বিস্ময়। আকাশ কি করতে চাইছে? তার কাছে এমন কি ডিজাইন রয়েছে যা এতক্ষণ কেউ দেখেনি? মিস্টার ডেভিড কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে মিস্টার আকাশ, আমাদের হাতে এখনও 15 মিনিট আছে। আপনার যদি আমাদের দেখানোর মতো নতুন কিছু থাকে তাহলে আমরা তা দেখতে আগ্রহী। আকাশ ধীরে ধীরে ল্যাপটপের দিকে এগিয়ে গেল। কনফারেন্স রুমের আলো কিছুটা ম্লান হয়ে এলো। বড় পর্দাটা জ্বলে উঠল, আর পর্দায় প্রথম ছবিটা ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই পুরো কনফারেন্স রুম নিস্তব্ধ হয়ে গেল। আকাশ একের পর এক তার তৈরি করা ডিজাইনগুলো পর্দায় তুলে ধরতে লাগলো। প্রথম ডিজাইনটি পর্দায় ভেসে উঠতে কনফারেন্স রুমের পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল। একের পর এক নতুন ডিজাইন সামনে আসছে, প্রতিটি আগেরটির চেয়ে আলাদা, আরও আধুনিক, আরও আকর্ষণীয় এবং সম্পূর্ণ নিজস্ব বৈশিষ্ট্যে ভরপুর। অনন্যা, আরিয়ান খান, আহমেদ শাহজাদ সহ উপস্থিত সকল ফ্যাশন ডিজাইনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এমনকি আমেরিকান কোম্পানির সিইও মিস্টার ডেভিড এবং তার সঙ্গে থাকা প্রতিনিধিরাও যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আকাশ থামল না, একের পর এক ডিজাইন উপস্থাপন করে চলল। প্রায় দীর্ঘ সময় ধরে প্রেজেন্টেশন চলার পর অবশেষে পর্দার শেষ ডিজাইনটিও থেমে গেল। কনফারেন্স রুমে কয়েক সেকেন্ডের জন্য নেমে এলো নিস্তব্ধতা। মিস্টার ডেভিড ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে তখন বিস্ময় আর মুগ্ধতার ছাপ স্পষ্ট। তিনি বললেন, এটা অসাধারণ, বিশ্বমানের এবং সম্পূর্ণ অন্য। তারপর চারপাশে তাকিয়ে আবার বললেন, আপনাদের ডিজাইনগুলো আমার এতটাই ভালো লেগেছে যে সত্যি বলতে এগুলো বিশ্ববাজারে ঝড় তুলতে পারে। এমন বৈচিত্র্য, এমন নিখুঁত কাজ এবং এমন নতুনত্ব আমি খুব কম ডিজাইনের মধ্যেই দেখেছি। কথাগুলো শুনে মেঘের মুখ ধীরে ধীরে ফুটে উঠল প্রশান্তির হাসি। আনন্দে বুকটা গর্বে ফুটে উঠল তার।
অন্যদিকে আহমেদ শাহজাদ, আরিয়ান খান ও অনন্যার অবস্থা সম্পূর্ণ ভিন্ন। বিস্ময় আর হতাশায় তাদের চোখ যেন কপাল ছাড়িয়ে বেরিয়ে আসতে চাইছে। কয়েক মুহূর্ত আগেও যারা নিজেদের প্রেজেন্টেশন নিয়ে আত্মবিশ্বাসী ছিল, তারা এখন আকাশের দিকে তাকিয়ে নির্বাক। আকাশের ঠোঁটেও ফুটে উঠল বিজয়ের মৃদু হাসি। তবে সেই বিজয়ের কৃতিত্ব সে নিজের কাছে রাখল না। সে মেঘের দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন বলে দিল, এই বিজয় শুধু তার একার নয়, তার স্ত্রীরও। মেঘ সেই ইশারা বুঝতে পেরে আরও গভীর এক হাসিতে মুখ ভরিয়ে দিল। মিস্টার ডেভিড আবার কথা বললেন, এই ডিজাইনগুলো আমাদের এতটাই পছন্দ হয়েছে যে 20,000 কোটি টাকার শীতকালীন পোশাকের পুরো অর্ডার আমরা আপনাদের দিচ্ছি। প্রজেক্টের কাগজপত্র আমরা চৌধুরী গ্রুপের নামে করব। এরপর চৌধুরী গ্রুপ কিভাবে কাজটি সম্পূর্ণ করবে, কার সঙ্গে যৌথভাবে করবে কিংবা আলাদাভাবে করবে, সেটা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। এখানে আমরা হস্তক্ষেপ করব না। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো কনফারেন্স রুমে আনন্দের বিস্ফোরণ ঘটল। মেঘ দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করলো। একের পর এক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। অবশেষে চুক্তির কাগজে স্বাক্ষর করে 20,000 কোটি টাকার সেই বিশাল প্রজেক্টটি চৌধুরী গ্রুপের নামে নিশ্চিত করে ফেলল তারা। সবকিছু শেষ হওয়ার পর মেঘ আহমেদ শাহজাদের দিকে তাকিয়ে বলল, মিস্টার আহমেদ শাহজাদ, এই ডিজাইনগুলো আমাদের কোম্পানির ফ্যাশন ডিজাইনার ও অ্যাকাউন্টের সহকারী মিস্টার আবরার তৈরি করেছে। তবে যেহেতু আমরা আগে থেকেই একসঙ্গে কাজ করে আসছি, তাই এই বিশাল প্রজেক্টটা আমরা যৌথভাবেই সম্পন্ন করব। মেঘের কথা শুনে আহমেদ শাহজাদের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি মেঘের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন করলেন। কিন্তু তারা তখনও জানতো না, এই সাফল্যের খবর কনফারেন্স রুমের 4 দেয়ালের মধ্যে আটকে থাকবে না। কয়েক ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল সেই খবর। ব্রেকিং নিউজ, মিস্টার আকাশ মাহমুদ, আবরারের বিশ্বমানের ফ্যাশন ডিজাইন মুগ্ধ আমেরিকান কোম্পানি বাংলাদেশ পেল 20,000 কোটি টাকার শীতকালীন পোশাকের অর্ডার। একটির পর একটি টেলিভিশনের চ্যানেলে খবরটি প্রচার হতে লাগলো। সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এলো আকাশের ছবি। খবরে বলা হলো, এই বিশাল প্রজেক্ট বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন বাজারের ধার খুলে দিতে পারে। তৈরি হতে পারে হাজার হাজার নতুন কর্মসংস্থান। ভবিষ্যতে আমেরিকান থেকে আরও বড় অঙ্কের পোশাকের অর্ডার আসার সম্ভাবনাও তৈরি হয়েছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখে মেঘের চোখে অজান্তে জল গড়িয়ে পড়ল। সে কিছুক্ষণ পত্রিকার পাতায় আকাশের ছবিটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ঘুম থেকে উঠে আকাশ তার পাশে এসে দাঁড়ালো। মেঘ কোনো কথা না বলে হঠাৎ তাকে জড়িয়ে ধরল। চোখের পানি মুছে আবেগ ভরা কণ্ঠে বলল, তুমি এখন আর কোনো সাধারণ মানুষ নয় আবরার। তুমি পুরো বাংলাদেশকে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড় করানোর একটা সুযোগ করে দিয়েছ। তোমার এই কাজের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাদে নতুন বাজার তৈরি হবে, হাজার হাজার মানুষের কর্মস্থান তৈরি হবে। আজ পুরো দেশ তোমাকে নিয়ে গর্বিত। কি মনে হয় বন্ধুরা, কি হতে পারে এরপর? অবশ্যই অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। বাকিটা এর পরেই জানতে পারবেন। আজ আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।